এর মানে কি? প্রথম মানে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলেন। তো সেন্টেন্স এটা মানে কি? এটা মানে হচ্ছে সেন্স অফ টেন্স। তাহলে সেন্স অফ টেন্সের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অফ। এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে র এর। অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং এটার কোনো নির্দিষ্ট অর্থ নাই। কিছু কিছু শব্দ আছে ইংরেজিতে যেগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নাই এবং অর্থ পাওয়া যায় না, সেগুলো আমরা ক্লাসের সামনে আলোচনা করব, কোনো একটা সময় কোনো না কোনো ভাবে আলোচনা আসবে। কিন্তু এখন করতেছি কারণ একে তো আপনারা ক্লাস মিস করে ফেলছেন, আবার আপনারা অনেকে পোস্ট করতেছে সেগুলো দেখতেছেন। তো ওইখানে একটা ভুল আছে, সেই ভুলটা যারা করতেছে তাদেরকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই ভুলটা দেখে যারা শিখতেছে তারা বিপদে পড়বে। উডিউড পেকারের মতো হাসি তাদেরকে দিতে হবে, কারণ তারা আমাদের দেশের অনেকেই কিন্তু প্রচুর ভুল প্র্যাকটিস করতেছে, বুঝতেছেন? মানে আজকেও আমি 2-3টা ভিডিও মানে আমার ফেসবুক ওয়ালে আসছে, যারা মানে ওই যে টেসল নামে একজন ব্যক্তি, সে কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য টিউটোরিয়াল বানাচ্ছে, কোর্সের জন্য বিজ্ঞাপন দিচ্ছে। 10 মিনিটস স্কুলের যে মুঞ্জিরিনের যেই একটা ভিডিও দেখি, মানে বিজ্ঞাপনটা এত বেশি বেশি আসে ফেসবুকের মধ্যে, দরজা খুললে একটা আসে, আইসা বলে অফিসে শুরু হবে সারাদিন ইংরেজি, গুড মর্নিং অফিস, এটা বলে আবার হাইটা যায় আবার কয় মিটিং হবে ফর্মাল ইংলিশে, অল সেট দেন, এরপরে তোমাদের সাথে আবার দেখা হবে, এরকম করে আবার উঠে যায়। হাতি এমন একটা ভিডিও বানাইছে, মানে হেতির কোর্স করলে ইংরেজিতে সব পারফেক্ট। আমি ওইখানে কমেন্ট করছি যে আচ্ছা, এই কোর্সটা করছে এমন এমন কারোর সাথে আমি একটু কথা বলতে চাই, জানার জন্য যে তার এই কোর্স করে সে কি কি শিখছে, এটা জানার জন্য। কারণ এর আগে আমি 10 মিনিটস স্কুলে যতগুলো কোর্স অন্তত জানার জন্য কিনছি, আমার টাকাটাই লস, সবগুলো টাকা লস হয়েছে আমার। মানে দুইটা কোর্স নিছি, একটা হচ্ছে ওই যে পাওয়ার পয়েন্টের, আমান সাদিকের ভাই আছে একটা, ও করছে। আহারে কপাল, যাই হোক আমারই বুঝতে ভুল ছিল। পাওয়ার পয়েন্টস এর টুলস গুলো দেখায় মানে এইভাবে করে ডিজাইন করতে হয়। এরপরে আরেকটা কোর্স ফেসবুক মার্কেটিং। আইমান সাদিকে ফেসবুক মার্কেটিং কোর্স করার পরে আমি 3 দিন পায়খানা করতে পারিনি। মানে আমি এত আশা নিয়ে এই কোর্সটা করা শুরু করছি, কোর্স শেষ করার পরে 3 দিন আমার পায়খানা হয়নি। মানে এতটাই অবাক হয়েছে। তো ভুল জিনিস সব জায়গায়, মানে অল ওভার বাংলাদেশ একটা জায়গায় ভুল নাই। মানে এখন আমার কথা তো একটা ভিডিও দিতে পারে, অনেকে বলতে পারেন আপনারা যে আই হায় আপনি যদি সব পারফেক্ট হন তাহলে আপনি ছাড়া কি দুনিয়াতে পারফেক্ট নাই? অবশ্যই আছে। আমি ছাড়া দুনিয়াতে পারফেক্ট, আমার চাইতেও পারফেক্ট ব্রিটিশ কাউন্সিল, ইংলিশ মিডিয়াম স্কুল, প্রসিদ্ধ যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে এগুলো, আচ্ছা ব্রিটিশ কাউন্সিল ভালো অথেন্টিক, কিন্তু অনেক দিন লেগে থাকতে হয়, ওই পরিবেশে অ্যাডজাস্ট থাকতে হয়, যেতে হয়, আসতে হয়, বুঝতে হয়। এরপর একটা সময় আপনার ভিতর থেকে ভালো ভালো ইংরেজি বেরোবে, যেটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের বেরোয়। আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ছাড়া এই যে আপনাদের মতো যেগুলো ন্যাশনাল কারিকুলাম, মাদ্রাসা, এটা সেটা, এগুলা থেকে এগুলার জন্য আপনাদেরকে টার্গেট করে যে প্রোডাক্টগুলো বের করা হচ্ছে, যেমন ইংলিশের যত কোর্স যত জায়গায় করাচ্ছে সব 2 নম্বর। এখন এটা কেন 2 নম্বর বলতেছি? ওরা কি চেষ্টা করছে? ওরা ওদের লেভেলে চেষ্টা করতেছে, দ্যাটস গুড। হেডম্যান একাডেমির একটা ভিডিও দেখলাম একটু আগে, ওইখানে একটা ইংরেজি সেন্টেন্সই ভুল করছে, ইউ আর স্মেলি, এরকম লিখছে ইউ আর স্মেলি বা এরকম একটা সেন্টেন্স। যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা বলার যে ভিডিও দেখে বা অন্যের কোনো কিছু দেখে আপনি যখন কোনো কিছু শিখবেন আর সেটা যদি কোনোভাবে একটু ভুল থাকে, তখন ওই ভুলটা আপনার ভিতরে সেট হয়ে যাবে, and that would be a problem। আর ওই ভুল থেকে আপনি মুক্তি পেতে অনেক দেরি হবে, কারণ ওই ভুলটা আপনার অভ্যাস হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জি স্যার। ওই ভুলটা যখন আপনার
বলেন। স্যার তাহলে আমরা শিখবো কিভাবে? মানে বিষয়টা হচ্ছে মানে আমরা আমাদের মাথায় তো কিছু নেই, তাই না? এখন আমরা কোনটা সঠিক কোনটা ভুল আমরা আমাদের মানে এরকম তো অ্যাবিলিটি তৈরি হয়নি আমাদের, তাই না? তাহলে আমরা রবিন, এই শিখবো কারণেই কিভাবে? তো আমি আপনাদের এই ক্লাসের ব্যবস্থা করেছি। জি স্যার। এই কারণে আপনি ক্লাস করতেছেন। এই যে আজকে ক্লাস করে আপনি একটা জিনিস শিখবেন, এখন এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনাকে বললেই যে আপনি এটা মাথায় রাখতে পারবেন না, এই কারণেই আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। যে দেখেন, ওরা ভুলের উপর বেস করে ভুল জিনিস করে ওদের সাধ্যমতো বেস্ট, কিন্তু ওটা ভুল। মানে ওরা ওদের সাধ্যমতো বেস্ট করতেছে, কিন্তু ওদের প্রসেসটাই ভুল। ওই প্রসেসে ওরা নিজেরাও ইংরেজি শিখে নেয়। মানে জি স্যার, ধরেন বুঝতে পারছি। যে আমি এটা চাই, তাহলে আই ওয়ান্ট দ্যাট, তো এটার একটা টিউটোরিয়াল বানাইছে। আজকাল ইংরেজিতে পাঠ দিতে পারলেই দেখি এর একটা টিউটোরিয়াল বানানো শুরু করেছে ইউটিউবে, ফেসবুকে। মানে কেউ আপনার একটা পা দেখতে ইংরেজিতে বেরিয়ে গেছে, মানে এমন সাউন্ড হয়েছে, এটা একটু ইংলিশ সাউন্ড হয়েছে, বাস আপনি টিউটোরিয়াল শুরু করে দিচ্ছেন। যে আজকে আপনাদেরকে শিখাবো ব্রিটিশ ইংলিশ, আমেরিকান। প্লিজ এই ভিডিওগুলো দেখা বন্ধ করে দেন, এগুলো আপনার মানে জীবন নষ্ট করে দিবে। আচ্ছা দেখেন মাঝে মাঝে, বাট ওগুলা থেকে শিখার কিছু নাই। তাহলে এখন রবিনের যে কথাটা, সেই কথার উপরে কথা, এই কথাতে আসার জন্যই এতগুলো কথা বলছি। যে ওই পোস্ট দেখে যারা শিখবেন, ক্লাস করেন নাই, তো ওরা যেহেতু আমার ক্লাস করছে, ওরা ভুলটা করতেছে, আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ ওদের এই ভুলের কনসেপ্টটা ওরা নেক্সট ক্লাসে অথবা এর পরের ক্লাসে পেয়ে যাবে। এখন ওদেরটা শিখে আপনি যখন নেক্সট ক্লাসে যুক্ত হবেন, তখন আপনার ভিতরে কিন্তু ওই যে আপনি শিখছেন যেটা চুরি করে, সেটা সেট করা বেশি। তখন আপনি বুঝতে পারবেন না। যেমন ওইখানে একটা ভুল সবাই করছে, সেটা হচ্ছে যে এই অফ প্রিপোজিশনের ব্যবহারটা ওই ক্লাসে আলোচনা করা হয় না, এটা বলা হয় না, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওই ক্লাসে অবশ্যই বলছি যে আমরা সেন্স অফ টেন্স মানে হচ্ছে টেন্স এর সেন্স ঠিক থাকলেই একটা সেন্টেন্স হয়। আমি বলি নাই যে সেন্টেন্স মানেই সেন্স অফ টেন্স, অবশ্যই তাদের কথা সঠিক, সেন্টেন্স মানেই সেন্স অফ টেন্স। কিন্তু এই সেন্স অফ টেন্স এই কথাটা বুঝতে অনেকে ভুল করছে। কিভাবে? অফ প্রিপোজিশন এটা সাধারণত বাংলা বাক্যে র এর ব্যবহৃত হয়। যেমন যেমন বাংলাদেশের আম, তাহলে দ্য ম্যাঙ্গোস অফ বাংলাদেশ। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অফ এর ব্যবহারটা এরকম হয়। তাহলে সেন্স অফ টেন্স তার মানে কি? টেন্স এর সেন্স, এই হচ্ছে প্রিপোজিশন অফ এর ব্যবহার। তাহলে টেন্স এর সেন্স যদি ঠিক থাকে তাহলে সেন্টেন্স হয়। তাহলে আমাদেরকে টেন্স এর সেন্স ঠিক রাখতে হবে। তাহলে টেন্স এর সেন্স ঠিক রাখতে হইলে কোন জিনিসটা আমাদেরকে সবার আগে জানতে হবে? সেন্স নাকি টেন্স? কোন জিনিসটার সেন্স ঠিক রাখতে হবে? টেন্সের সেন্স ঠিক রাখতে হবে। তাহলে টেন্সের সেন্স ঠিক রাখতে হইলে আমাকে আগে কোন জিনিসটা জানতে হবে? টেন্স জানতে হবে। তাহলে এই কথাটা অনেকে ভুল করছে, অনেকে মানে ব্যাখ্যা যে যার মতো করে লিখতেছে, তো কিন্তু ক্লিয়ার না কথাটা, মানে অনেকে ধরতে পারবে না, বা যারা অন্য কথা শুনবে তারা এটা বুঝতে পারবে না, সমস্যা নেই। কিন্তু আমাদের ক্লাসে আলোচনা চলতেছে, আমরা সেন্সে এখনো যাই নাই, আমরা সেন্সে যাব। আগে আমরা টেন্সটা বুঝে ফেলি, এরপরে এই টেন্সের সেন্সটা কিভাবে ঠিক রাখবো আমরা ওটা নিয়ে আলোচনা করব। একটু রহস্য থাক, পরে আস্তে ধীরে বুঝতে পারবে। কিন্তু আগে আমাদের কি দরকার? টেন্স। এখন এই টেন্স আলোচনা করতে গিয়ে আমরা গত ক্লাসে আমরা এমন সিস্টেম দেখাইছি যে সিস্টেমে আপনি বিগত বছরগুলোতে যেগুলো পারেননি সেগুলো পারবেন। সেটা কি? এই দেখেন, আমরা স্ট্রাকচার বলছি, আমরা বলছি যে আপনারা তিনটা টেন্স শুধু মনে রাখবেন। এই তিনটা টেন্স কি কি বলতে পারবেন কেউ? অলরেডি মনে রাখতে পারছেন বা লিখতে পারছেন? এগুলো লিখতে হবে আপনাদেরকে। তো ফর এক্সাম্পল একটা সাবজেক্ট, এরপর একটা ভার্ব। আমি আসলে আমি যেটা হলো সিম্পল প্লাস বা এক্সটেনশন। এক্সটেনশন সিম্পল বা ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল। কিভাবে ইনডিফিনিট? কারণ এটা সাবজেক্টের পরে সাথে সাথে ভার্ব চলে আসছে। বুঝতে পারছেন? জি জি ভাই। সাবজেক্টের সাথে ভার্ব মানে কি? অ্যাকশন ওয়ার্ড অ্যাকশন ওয়ার্ডস। থ্যাংক ইউ। অনেক আহামক আছে, ভার্ব মানে কি জিজ্ঞাসা করলে বলে ভার্ব মানে ক্রিয়া। তার মানে হচ্ছে সে অ্যাকশন ওয়ার্ড ঠিকমতো প্র্যাকটিস করেনি। ভার্ব মানে কি? ভার্ব মানে কাজ, কিন্তু আপনাকে ঠাস ঠাস মাথায় আসতে হবে ভার্ব মানে কি? অ্যাকশন ওয়ার্ড। মানে আমার অ্যাকশন ওয়ার্ড দরকার।
যেমন ধরেন এই জিনিসটা আপনার মানে আমি না একটু একটা সিস্টেমে আগে দিচ্ছি আপনাদেরকে, এই কারণে আপনাদেরকে অনেক কিছু উন্মোচন করতে চাচ্ছি না। এখানে যারা হিমশিম খাচ্ছেন বা যারা বুঝতে পারতেছেন না, ক্যামেরা অন করেন, অনেকে ক্যামেরা অফ করে দিচ্ছেন। যারা হিমশিম খাচ্ছেন বা বুঝতে পারতেছেন না তাদেরকে জিনিসটা একটু ইজি করার জন্য আমি এই কথাগুলো বলতেছি, আলোচনাগুলো করতেছি, যে আপনারা কেন আপনারা যে জোর দিচ্ছেন না, বা আপনারা যে একটু বোঝার চেষ্টা করতেছেন না, বা আপনি যে একটু মানে আপনি তো এটার জন্য ভুক্তভোগী, এই ইংরেজিটার জন্য আপনি কোনো না কোনো ভাবে ভুক্তভোগী, আপনার ভিতরে ভয় আছে, আপনি আরো সৌন্দর্যতা চান। জি ভাই। যেমন ধরেন ত্রিনার কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। এই এটার মানে ত্রিনাকে বলতেছি না, এটা অন্যদেরকে বলতেছি, যে ধরেন এই ত্রিনা মেয়েটা এখানে খুব স্মার্টলি কথা বলতে পারে, সে একজন আর্কিটেক্ট, সোসাইটিতে তার একটা ভ্যালু আছে, এবং সামনে সে আরো অনেক বড় সড়ো মানে আমরা উই ক্যান ড্রিম বিগ। ওর স্কুল কলেজ ইউনিভার্সিটি ও একটা মানসম্মত পরিবেশ থেকে পড়াশোনা করছে, এন্ড শি ইজ ঢাকাইয়া মেইয়া, ঠিক না? না, আমি ঢাকাইয়া না, কোন কোন কাইয়া? কিশোরগঞ্জে, আমার দেশে বাড়ি কিশোরগঞ্জ। আমি হ্যাঁ। ইন্টারমিডিয়েট পর্যন্ত কিশোরগঞ্জে ছিলাম। চিন্তা করেন কিশোরগঞ্জের একটা মেয়ে ঢাকায় এসে কি সুন্দর কথা বলছে। এরপর আমি এখানে এসে আর্কিটেকচারে ভর্তি। লাইক ইট। তাহলে এই যে ও একজন আর্কিটেক্ট, ও কথা বলতেছে, এখন দেখেন ও যে কথা বলতেছে ও কিন্তু চলার মতো ইংরেজি জানে, ও কিন্তু মানে ওর ওর উচ্চারণ শুনলেও তো আপনারা বুঝতে পারেন যে একটা মানুষ কেমন স্মার্ট হতে পারে। তারপরেও সে এই কোর্সে যুক্ত হয়েছে কেন? ডেভেলপ করার জন্য। সে আসলে যে ইংরেজিটা ব্যবহার করে ওটার মধ্যে তার মানে ফুল কনফিডেন্স নাই। মানে সে যা লেখে, মানে সে তো লিখতে পারে, সে বলতে পারে, কিন্তু সে যে লিখে ফেলে, মানে হয় কোনো তালে তালে লিখে ফেলে অথবা মাথায় যা আসে তা লেখে, কিন্তু সে দিন শেষে বলতে পারে না যে আচ্ছা আমি কি কনফিডেন্ট কিনা। মানে আমি স্পিকিং এ এখনো ফ্লুয়েন্সি এখনো আমার আসেন। হয়তো আমি পড়তে পারি, বা হয়তো আমি মানে কি বলে, কেউ যদি কিছু বলে আমি সেটা বুঝতে পারি, বাট একটা ভয় কাজ করে, বা ওই কনফিডেন্ট এখনো আসে না যে একদম ফ্লুয়েন্সিটা এই যে এটা নিয়ে ওর কথা বলা। লেভেলেও ওর দুর্বলতা। তাহলে এখানে আপনারা যারা আছে তাদের সবার সেম, রাইট? তো এটার জন্য আপনাকে কষ্ট করে একটু সময় বের করতে হবে, কারণ সামনে যে ক্লাসগুলো হতে যাবে বা সামনে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলোর মধ্যে আমাদের শেখার এবং জানার অনেক কিছু আছে। এখন যাদের একদমই বেসিক সমস্যা, মানে বুঝতে পারতেছে না, ধরতে পারতেছে না, তাদের তো মানে ছোটবেলা থেকে তারা কম কম পড়ছে। ট্রিনা একটা জিনিস যত তাড়াতাড়ি বুঝতে পারবে, এখানে রবিন ওই জিনিসটা এত তাড়াতাড়ি বুঝতে পারবে না, কারণ ট্রিনার যেই আউট নলেজ, রবিনের ওই আউট নলেজ এক না। রবিনের ব্রেইনটা ওর জায়গায় সীমাবদ্ধ, আর ট্রিনার ব্রেইনটা ওর জায়গায় একটু বিশাল, কারণ সে বেশি মানুষের সাথে কথা বলছে, বেশি বেশি পরিবেশে গেছে, বেশি বেশি সার্কামস্ট্যান্সেস ফেস করছে, বেশি বেশি বই খুলছে, বেশি বেশি বই পড়ছে, বেশি বেশি ব্রাউজ করছে, বেশি বেশি আর্টিকেল পড়ছে, লিখছে, তার এঙ্গেজমেন্ট বেশি। আর রবিনের এঙ্গেজমেন্ট কম, মানে আপনাদের অনেকের এঙ্গেজমেন্ট কম, এই কারণে আপনাদের কনফিডেন্স কম। বুঝতে পারতেছেন আমার কথা? তো এইরকম মানুষ যারা আছে তাদেরকেও আমি এবার এখানে ডাক দিতেছি, কিভাবে আপনি বুঝতে পারতেছেন না সাবজেক্টের সাথে অ্যাকশন ওয়ার্ড কিভাবে বসে, এটা ধরতে পারতেছেন না, কিন্তু আপনি ধরতে পারেন, কারণ আপনাকে জানতে হবে সাবজেক্ট গুলো কি কি। সাবজেক্ট কি কি জিনিস সাবজেক্ট আছে? সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মানে হচ্ছে একটা বাক্য যদি আমরা লিখতে চাই, আপনি যদি কোনো একটা কথা বলতে চান, আপনি যদি কোনো একটা বাক্য বা যে কোনো কিছু আপনি যদি লিখতে চান, তাহলে আপনি পৃথিবীতে 3টা স্টাইলে এটা লিখতে পারবেন, বলতে পারবেন। কয়টা স্টাইলে? 3টা স্টাইল। 3 রকম ভাবে একটা গল্প শুরু করা যায়। ধরেন যিনি আজকে আমাকে বলল যে আজকের আকাশের চাঁদটা দেখছেন, আমি বললাম না দেখিনি তো, কি হইছে? এবারে বললো ছি, আপনি কি আকাশের চাঁদ দেখেন? আপনি কি একটু রোমান্টিক না? আমি রোমান্টিক তো, কিন্তু আকাশের চাঁদের লগে রোমান্টিকের কি সম্পর্ক, বুঝলাম না। তো এবার সে বললো যে আপনি এত বোকা কেন? এই যে আমরা একটা কনভারসেশন করলাম, মানে এই যে সে একটা গল্প বা ধরেন একটা ঘটনা, এটা একটা সংলাপ, এটা একটা চিত্র। এখন এই স্ক্রিনটা শুরু হয়েছে কিভাবে বলেন তো? থার্ড পারসন দিয়ে। থার্ড পারসন দিয়ে, অথবা এটা একটা আকাশের ঘটনা দিয়ে, অথবা একটা প্রশ্ন দিয়ে, রাইট? আচ্ছা ভাইয়া, একটা চাঁদ নিয়ে কথা বললেন তো, চাঁদের একটা কথা মনে পড়লো, মানে জানার আর কি। ওই যে সবাই বলে না যে চাঁদেরও কলঙ্ক আছে, এই বিষয়টা কি আপনি অবগত? যদি জানেন তাহলে আমাদেরকে একটু বলেন। ক্লাসের শেষে বলি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাইলে
তাহলে এখন আপনারা জেনে রাখেন তিনটা জিনিস আপনাদের, এটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মনে রাখা। সেটা হচ্ছে যে কোনো একটা গল্প বা যে কোনো কিছু শুরুর, ভাষাগত যে কোনো কিছু শুরুর তিনটা রূপ আছে। একটা রূপ হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। বাংলায় এগুলোকে বলা হয় উত্তম পুরুষ। মানে উত্তম পুরুষ রূপে কোনো বাক্য তৈরি করা। উত্তম পুরুষ মানে উত্তম, পৃথিবীতে আপনার চেয়ে উত্তম কেউ নাই। আপনার পৃথিবীতে আপনার চেয়ে উত্তম কেউ নাই। তার মানে আপনি যদি আপনাকে নিয়ে কোনো কথা বলা শুরু করেন, তার মানে সেটা উত্তম পুরুষ আপনি বলা শুরু করছেন। যেমন আমি সকালে ঘুম থেকে উঠেছি, আমার সকালে ঘুম ভাঙতেই মানে কলিং বেলের আওয়াজ শুনেছি, এরপর আমি দরজা খুলেছি। এটা কি? উত্তম পুরুষ। উত্তম পুরুষ। এবার কি আরেকটা হচ্ছে মধ্যম পুরুষ আপনি বলতে শুরু করেন, মানে আপনি আপনাকে প্রাধান্য করে বলবেন না, তাহলে ঠিক আছে, এবার আপনি মধ্যম মানে তোমাকে প্রাধান্য করে বলবেন। সেকেন্ড পারসন যেটাকে ইংরেজিতে বলে, প্রথমটা হচ্ছে ফার্স্ট পারসন, এরপর হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে তোমাকে প্রাধান্য করে বলা যায় কিরকম, যে তুমি সকালবেলা এসেছিলে আমার কাছে, তোমাকে দেখে আপ্লুত হয়ে আমি উড়িয়ে ফেলেছি সবকিছু। মানে ধরেন এগুলো একটা মানে আমি আমার মতো করে বলছি। তাহলে এই যে তুমি সেন্টেন্সটার মধ্যে সাবজেক্টটা দিলাম, এটা হচ্ছে তুমি দিয়ে শুরু হলো। এখন আপনি চিন্তা করলেন না আমি এমন একটা কিছু লিখবো, আমি এমন কিছু বলবো যেটা হচ্ছে কি যে তুমিও না আমিও না। তাহলে নাম পুরুষ। হঠাৎ হঠাৎ সকালে দরজা খুলতেই তোমাকে দেখলাম, তোমার চোখ টলমল চোখ আমার চোখের দিকে তাকিয়ে, আমার চোখ তোমার চোখে পড়তেই তুমি আমাকে বললে 2টা টাকা ভিক্ষা দেন। তাহলে এই যে সকালবেলা কার সাথে দেখা হয়েছে? ওকে, ধরেন এটা একটা গল্প, এটা একটা কম্প্রিহেনশন রচনা আসছে, তো আপনি তো এটা পড়ে এবার অ্যান্সার করতে হবে প্রশ্ন। তো এখন আপনাকে তো মাথা রাখতে হবে যে যে গল্পটা বা যে জিনিসটা আপনি শুনছেন সেটা কোন স্টাইলে শুরু হয়েছে। এটা কি উত্তম পুরুষ ছিল, নাম পুরুষ ছিল, নাকি মধ্যম পুরুষ ছিল? বুঝতে পারছেন? এটা হচ্ছে যে কোনো বাক্যের শুরু এভাবেই হবে। পৃথিবীতে যত ভাষা আছে, যা কিছু আছে, যারা একেবারেই বুঝেন না তাদের জন্য এসব কথা। এবার দেখেন যারা একটু বুঝেন মোটামুটি, তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনি একটা বক্তব্য রেডি করবেন বা আপনি একটা ভিডিও বানাবেন বা আপনি একটা কিছু একটা বলবেন। এখন যে কোনো কথা, প্রবন্ধ, রচনা, আর্টিকেল এগুলা শুরু করার 3টা উপায় আছে। কয়টা উপায়? 3টা উপায়। তার মানে একটা বাক্য শুরু করার কয়টা উপায়? 3টা। কি কি? এটার একটা সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। মানে সাবজেক্টটা হইতে হবে হয় উত্তম পুরুষ অথবা মধ্যম পুরুষ অথবা নাম পুরুষ। এরপর অ্যাকশন ওয়ার্ড এগুলো উত্তম পুরুষ অনুযায়ী মানে সাবজেক্ট অনুযায়ী বাকি অংশ বসে। এখন যদি আপনি একটা টোটাল ধরেন একটা গল্প বলবেন, বাক্য না, বাক্য তো সাজাবেনই, কয়েকটা বাক্য মিলিত একটা গল্প হয়। এখন আপনি যখন প্ল্যান করবেন তখন কিন্তু 3 রকম ভাবে একটা স্পিচ, একটা বক্তব্য, একটা প্রবন্ধ, একটা আর্টিকেলের সূচনা করা যায় 3 রকম ভাবে পাবলিক অ্যাটেনশনের জন্য। এই 3 রকম ভাবে কি? প্রথমটা হচ্ছে মানে ধরেন আপনি কোন একটা প্রশ্ন করার মাধ্যমে উত্তর দিলেন, শুরু করলেন। আপনারা কি জানেন আজকে সকালে কি হয়েছিল? একটা প্রশ্ন করা হলো, আজকে সকালে কলিং বেলের আওয়াজেই আমার ঘুম ভেঙে গেছে। মানে যখন আমি প্রশ্ন করলাম আপনারা কি জানেন আজকে সকালে কি হয়েছিল, তাহলে আজকে সকালে কি হয়েছিল দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ, মানে প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে। এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব, কারণ আপনাদের সব ধরনের ডেভেলপমেন্ট দিতে হবে। এখন যেহেতু আপনারা এখানে আটকে গেছেন, তার মানে কি আপনি ওই বেসিকটা জানেন না যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কয় রকম ভাবে, মানে কয় রকম ভাবে একটা বাক্যের জন্ম শুরু হইতে পারে। 3 রকম ভাবে, হয় আমি দিয়ে অথবা তুমি দিয়ে অথবা কোনো একটা কিছুর নাম দিয়ে, যে কোনো কিছু হইতে পারে, হয় ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন। ইটস ভেরি ইজি এন্ড সিম্পল। এবং ওই রকম যে কোনো একটা কিছুর সাথে একটা ভার্ব বসাইলেই একটা সেন্টেন্স হয়ে যাবে, একটা সেন্টেন্সের জন্ম হয়ে যাবে, একটা বাক্য তৈরি হয়ে যাবে। আর এইরকম ভাবে সাবজেক্টের পরেই যদি কোনো ভার্ব চলে আসে তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে যায়। তাহলে সেন্টেন্সে কি সেন্টেন্স হয়? এটাকে আমরা নাম দিছি হচ্ছে ইনডিফিনিট অথবা সিম্পল টেন্স। সাবজেক্টের পরেই সরাসরি ভার্ব। আমরা কিন্তু আরেকটা প্র্যাকটিস করছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে কোনো ভার্বের একটা ফিউচার ফর্ম আছে। জি, ফিউচার ফর্ম আপনারা জানেন যে দুনিয়াতে যত ভার্ব আছে সমস্ত ফিউচার ফর্ম। যাই হোক, এখন এখানে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আমরা একটা সাবজেক্ট এখানে আমরা একটা সাবজেক্ট একটা যে কোনো একটা ধরেন, তো আমরা এখন একটা বাক্য তৈরি করব। এখন আমরা কি ধরনের সাবজেক্ট দিলে আমাদের জন্য সুবিধা হবে বা মানে কেমন সাবজেক্ট দিলে ভালো লাগবে?
এই যে প্রশ্নটা করছি না, এই প্রশ্নটার উত্তরও আপনাদের এক একজন এক এক রকম দিবে, এক একজনের সীমাবদ্ধতা অনুযায়ী উত্তর দিবেন। রবিন, আপনি বলেন তো যে কি ধরনের সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট আমরা তৈরি করব, এখন কি ধরনের মানে সাবজেক্ট দিয়ে আমরা বাক্যটা তৈরি করলে ভালো হবে? আপনার মতামত, জাস্ট মতামত, এটার মধ্যে কোনো সঠিক অ্যান্সার ভুল অ্যান্সার নেই, আপনি জাস্ট একটা মতামত দিবেন। স্যার উই। উই, তাহলে এই উই দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, তাহলে আমি লিখলাম উই, তাহলে আমরা কি দিয়ে বাক্যটা শুরু করছি বলেন তো? উই। উই, এটা কি ফার্স্ট, সেকেন্ড না থার্ড? এটা স্যার থার্ড পারসন। থার্ড না। পারসন। এটা হচ্ছে আচ্ছা, সেকেন্ড হ্যাঁ, পারসন, fine, সেকেন্ড fine, পারসন। ঠিক আছে, এটা থার্ড পারসন, কোনো অসুবিধা নেই, এটা থার্ড পারসন, কিন্তু এটাকে ফার্স্ট পারসনে ধরা হয়। মানে ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, এরপরে ভাবে আছে যারা, তো এটাকে ফার্স্ট পারসন হিসেবে ধরা যায়। এখন আপনি যদি এটা থার্ড পারসন হিসেবে ধরেন কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কারণ ওই ফার্স্ট পারসন হিসেবে ধরলেও এটার সাথে যে ভার্ব বসবে, থার্ড পারসন হিসেবে ধরলেও এটার সাথে একই ভার্ব বসবে, কারণ এটা প্লুরাল, উই দ্বারা আমাদেরকে বোঝায়। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন উই, এবার আমরা লিখলাম হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড দিলাম, উই লার্ন, তাহলে উই লার্ন ইংলিশ। জাস্ট একটা সিম্পল সেন্টেন্স আপনাদেরকে দেখেন, বুঝতে পারছেন? এখন দেখেন যদি বড় সেন্টেন্স লিখতে চাই তাহলে আমরা আরো বড় সেন্টেন্স লিখতে পারি। কিরকম দেখেন, উই ভিজিট দা সুন্দরবন, এ দেখেন সুন্দরবন নেয়ার দা ম্যানগ্রোভ ফরেস্ট। দেখেন কত বড় সেন্টেন্স লিখছি। এই এত বড় সেন্টেন্স দেখে আপনি ঘাবড়ানোর দরকার আছে? ওই যখন এতটি সেন্টেন্স, এতটি শব্দ দেখবেন তখন সাথে সাথে চিন্তা করবে এটার মধ্যে অ্যাকশন ওয়ার্ড কোনটা, অ্যাকশন ওয়ার্ডটা বিশ্বে খুঁজে বের করবে। তাহলে আপনি যদি একটু বুঝেন তাহলে ফরেস্ট এটার অর্থ বুঝবেন, ম্যানগ্রোভ এটার অর্থ বোঝার চেষ্টা করুন। প্রথম তো আপনার একটু দেরি হবে, কারণ এই দেরিটা ট্রিনার হবে না, কারণ অনেক অর্থই তো বুঝি না স্যার। হ্যাঁ আমি বলতেছি সেটাই তো, আমি শুরু জালে আমি এটাই বলতেছি যে এই যে আপনি অনেক অর্থই বুঝেন না, এই প্রবলেমটা ট্রিনার হবে না। কেন হবে না? কারণ সুন্দরবন শব্দটা ট্রিনা এর আগে কোথাও না কোথাও পড়ছে, সে দেখছে যে সুন্দরবন তারা সুন্দরবনের বোঝায়, এটা বুঝে ওইটা মুখস্থ করতে। কিন্তু আপনি, আপনার জন্য এটা প্রথম হইতে পারে যেহেতু ইংরেজিতে এটা দিয়ে লেখা। এবার বুঝেন আপনাদের অবস্থা কতটা নিচের দিকে, যে বৃষ্টি পড়তেছে, একটু অপেক্ষা করেন। চীনার বৃষ্টি পড়তেছে, তিনি নিজেই বুঝতে পারেন, অসুবিধা নেই, আমি মিউট পেয়েছি। এখন যে কথা বলতেছিলাম যে এই যে সুন্দরবন, এই কথাটাই, এটা যে একটা বাংলা শব্দ ইংরেজি অক্ষর দিয়ে লেখা, ভয় পেয়ে গেছেন। ইংরেজিতে এমন হাজারো শব্দ আছে যে শব্দগুলো দ্বারা কোনো নাম বোঝায়, কোনো বস্তু বোঝায়, কিচ্ছু বোঝায়, এটা না বুঝলেও সমস্যা নাই, কিন্তু আপনারা এটা যেহেতু ইংরেজি লেটার, ইংরেজি অক্ষর দিয়ে লেখা, আপনাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, আরে এই ইংরেজিটা শব্দটা আমি জানি না। বুঝতে পারছেন? এই দেখেন আমাদের বাংলাদেশি আহম্মকদের অবস্থাটা কি, আপনি কি সেরকম আহম্মক কিনা নিজেকে নিজে একটু প্রশ্ন করবেন। যেমন ধরেন একটা শব্দ লিখলাম, ক্যাসাবিয়াঙ্কা faces a lot of difficulties. বাঙালিজ আহম্মকদের অবস্থা হচ্ছে এই ক্যাসাবিয়াঙ্কা শব্দটা উচ্চারণ করতে যাইয়া কটকটি খাইয়া সমস্যা হওয়ার পরে হাতে আর সামনে আগায় না, কারণ এই ক্যাসাবিয়াঙ্কা শব্দের অর্থ হাতে জানে না, অর্থ বুঝতেছে এভাবে উচ্চারণ করতে থাকে, আর তার ভিতরে একটা আতঙ্ক কাজ করে, আরে আমি তো এই শব্দের অর্থ জানি না। অথচ এটা যে এই সেন্টেন্সের মধ্যে এটা কি, এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশন ওয়ার্ড কোনটা খুঁজে বের করেন। এই দেখেন আপনি যদি বুঝতে পারেন তাহলে দেখবেন অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ফেসেস, দিস ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। তাহলে ফেস শব্দের অর্থ যদি আপনি জানেন, ফেস মানে কি, সম্মুখীন হওয়া, তার মানে অ্যাকশন ওয়ার্ডের আগে যেটা বসছে বা এই অ্যাকশন ওয়ার্ডের কাজটা যে করছে সেটা হচ্ছে ক্যাসাবিয়াঙ্কা। তাহলে ক্যাসাবিয়াঙ্কা কি হইতে পারে? আমি জানি না ক্যাসাবিয়াঙ্কা কি হইতে পারে। এটা এবার একটা ব্যক্তি হইতে পারে, এটা একটা শহর হইতে পারে, এটা একটা সিটি হইতে পারে, এটা কি হইতে পারে? আমি যদি এখানে আরো কিছু লাইন থাকতো সেই লাইনগুলো পড়ে আমি বুঝতে পারতাম যে এই ক্যাসাবিয়াঙ্কা দ্বারা এই বিষয়গুলো বোঝানো হয়েছে। তাইলে আমি বুঝতে পারবো, ও আচ্ছা ক্যাসাবিয়াঙ্কা একটা শহর, ও আচ্ছা না ক্যাসাবিয়াঙ্কা একটা মেয়ের নাম, ও আচ্ছা একটা রানীর নাম অথবা একটা দাসীর নাম। আমি আরো ঘটনা বললে আমি বুঝতে পারতাম, কিন্তু আমি ক্যাসাবিয়াঙ্কা জানি না এই বললে কি আমি থেমে থাকবো? এই কনফিডেন্সটা আমাদের বাংলাদেশি অনেকেরই নাই, জাস্ট বিকজ ইংরেজি অক্ষর দেখলেই তৈরি ভয় পায়। কখনো সাহস করে ওই যে তারা সি লেভেলই জানে না, সি লেভেল শব্দের যে শব্দ ভেঙে ভেঙে যে উচ্চারণ করা যায় এটা তারা জানে না। তাহলে সি লেভেল মানে কি, প্রত্যেকটা ভাওয়ালে একটা একটা সি লেভেল হয়। তাহলে কে,
সা বিয়া আন কা শেষ। তাহলে 1 2 3 4 চারটা সিলেবেলে এই শব্দটা সে চেষ্টা করে উচ্চারণটা করে ফেলতে পারছে। এবার উচ্চারণ করলে তো সে ভয় পাওয়ার কোনো কথা না, কারণ সে বুঝতে পারে যে এখানে কি অ্যাকশন ওয়ার্ড আছে। তাহলে অ্যাকশন ওয়ার্ডের আগে যেটা আছে সেটা কি একটা নাউন, এটা একটা সাবজেক্ট। যদি একেবারেই আটকে যায় তখন সে নতুন কিছু একটা শিখবে, যে ঠিক আছে আমি এই শব্দটা এখানে ভুল করে এখান থেকে এটা শিখে ফেলছি, এবং ওই ভুল থেকে সে এটা শিখতে হবে যে পরবর্তী জীবনে কোনোদিন যাতে এই ক্যাসাবিয়াঙ্কা শব্দটা দেখলে সে আর না ঘাবড়ায়। বুঝতে পারছেন কথাটা? এমন অনেক ইংরেজি আছে যেগুলো আপনারা আমি নিজেও জানি না। যেমন আমি জানি না একটা ইংরেজি আপনাদেরকে বলি, একিলিজ হিল। দেখছেন আমি বানান ভুল করছি, কিন্তু বানান ভুল করছি, আমি কিন্তু জানি না জিনিসটা। তাহলে আমি কি করতে পারি? এই যে দেখেন আমি কি করি, আমি না জানলে কি আটকে যাই, থেমে যাই? নো, আমি কি করি? SEHILLIES একিলিজ HEL হিল। এই যে দেখেন একিলিজ হিল। আচ্ছা আমি যে উচ্চারণ করছি এটা কি সঠিক? তাহলে এটা কি? Achilles heel। আচ্ছা একটু শুনি। Achilles heel. Achilles heel। তাহলে Achilles heel এটা কি? আপনারা কি কেউ জানেন Achilles heel এটা কি? কেউ জানেন? কেউ জানেন? জানেন না? তাহলে Achilles heel এটার মানে কি? আচ্ছা Achilles heel যেমন ধর একটা সেন্টেন্সের মধ্যে আসছে I know the ACHILLES Achilles heel। এই হিল কিন্তু HILL না, এটা হচ্ছে HEEL হিল। তাহলে HEE হিল এটার মানে কি জানেন কেউ? জানলে রিপ্লাই দিতে পারেন, উত্তর দিতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন। অনেকে লিখছেন না। এই হিল মানে হচ্ছে মাইয়ারা জুতা হিলওয়ালা জুতা পরে না, জুতার হিল। হিল মানে কি? পায়ের গোড়ালি। হিল এটার মানে কি? গোড়ালি, পায়ের গোড়ালি। তাহলে এবার একিলিজ হিল এটা মানে কি? তার মানে একিলিজ কি? একিলিজ ইংরেজি একটা শব্দ আমরা জানি না? না, এই একিলিজ একজনের নাম। এই একিলিজ কি? একজনের নাম। তাহলে দেখেন একটা সেন্টেন্স লিখতেছি, আই নো দ্য একিলিজ হিল অন দিস ম্যাটার। আচ্ছা এখন এই একিলিজ হিল এটা দ্বারা কি বুঝেছে? আপনি এমনি শিখছেন, অনেক শিখছেন। যেহেতু আপনি শিখছেন, শিখতে যাই এবার আপনি আরো শিখছেন, এবার আপনি নিজেই নিজেকে শেখাচ্ছেন। যেহেতু আপনার এই টার্মটা আপনার সাথে পরিচিত না, তাহলে এবার আপনি এটা নিয়ে গুগল করতে পারেন, এটা সম্পর্কে জানতে পারেন। তো আপনি এবার দেখবেন কি, যদি আপনার যদি জ্ঞানের পিপাসা থাকে, আপনি যদি নিজেকে স্মার্ট 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 আরো স্মার্ট করতে চান, পৃথিবীতে সকল কিছু চোখ খাইয়া চোখা করা যায়। আরে কি বলছি আমি, কি বলছি মানে ধারাইয়া চোখা করা যায়, এটা বুঝছেন? ধরেন আমি একটা বাস নিলাম, এখন এটা আমি মানে পেন্সিল নিলাম অথবা ধারালো কিছু নিলাম, এটাকে আমি ধার বানাবো। তো এই ধার বানায় এটাকে কি করা যায়? চোখা করা যায় না? যত আপনি এটাকে সানাই দিবেন, মানে যত এটাকে আঘাত করবেন তত এটা তীব্র চোখা হবে, তাই না? শেষ হবে না একটা সময় চোখা? মানুষের জীবনের জ্ঞানের ভান্ডারের এই চোখাগিরির শেষ নেই। আপনি যত নিজেকে সানাই করবেন তত আপনার ভালো লাগবে। এই শিক্ষার কোনোদিন কোনো শেষ হয় না। তাহলে আপনি কি করবেন? আপনি যখন এটা জেনে যাবেন, তখন আপনি যদি রুট পর্যন্ত ঘাটতে 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 যাইতে পারেন, সারা জীবন ভুলবেন না। এটা আর মুখস্থ করতে হবে না আপনার। আপনারা তো দেখছেনই আমি একিলিজ হিল লিখতে গিয়ে বানান ভুল করছি। আমি নিজেও মানে এখানে একিলিজের বানানটা কি সেটাও জানতাম না, কিন্তু আমি এটা আমার মাথায় ক্যাচ করছি, একবারই জানছি। এটা সম্পর্কে কি? একিলিজ নামে এক দেশে একটা রাজা ছিল। একিলিজ নামে কি ছিল? একটা রাজা ছিল। ওই রাজার যখন জন্ম হয়েছে তখন ওই রাজার দাদি অথবা নানি অথবা কেউ একজন ওই রাজাকে একটা নদীর মধ্যে নদীর পানিতে চুবাইছে। কারণ তাদের দেশে একটা মিথ ছিল, তাদের একটা বিশ্বাস ছিল যে কোনো একটা শিশু অথবা রাজবংশের কেউ যদি এই নদীর পানিতে চুবানো হয় তাহলে সে আমরণত্ব লাভ করবে, তার মরণ হবে না, সে মরবে না, সে আঘাত পাবে না, তার দেহ সুরক্ষিত থাকবে। এটা তাদের একটা বিশ্বাস ছিল।
তো একিলিসকে যে ছোট্টবেলায় ওই নদীর মধ্যে চুবাইছে, চুবানোর পরে যে উঠেছে, এবার সে বড় হয়েছে, বড় হয়ে রাজা হয়েছে, রাজা হওয়ার পরে সে অত্যাচারী শাসক হয়েছে অথবা যে কোনো কিছু হয়েছে, তারে আর মারা যায় না, যুদ্ধে যায় মরে না, আঘাতপ্রাপ্ত হয় না, আঘাত পাইলেও কোনো লাভ হয় না, ভালো হয়ে যায়। তো একিলিস মরবে না, একিলিস তো অত্যাচার করতেছে, একিলিস রে তেলে মারা যায় কিভাবে, একিলিস নিয়ে তো বিপদে পড়ে গেছে সবাই। এবার একিলিস রে কি করছে, কোন একটা যুদ্ধের মধ্যে একিলিস একটা আঘাত পাইছে, একটা তীর যা আঘাত করছে তার হিলের মধ্যে, তার পায়ের গোড়ালির মধ্যে। তো তার পায়ের ওই গোড়ালিতে যে তীরটা আঘাত করছে, সেই তীরটা বের করার পরে ওই তীরের ওই আঘাতের জায়গাটা থেকে ক্ষত শুরু হয়েছে এবং তার শরীরে পচন ধরছে, এরপরে তার মরণ হয়েছে। এছাড়া সে অন্য যত আঘাত পাইছে এর আগে জীবনে কোনোদিন কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই পায়ের গোড়ালিতে আঘাত পাওয়াতে তার সমস্যা হয়েছে এবং পচন ধইরা মারা গেছে। কারণটা কি? কারণ ছোটবেলায় যখন তাকে চুবাইছিল তখন তার ওই পায়ের গোড়ালিতে ধইরা পানিতে চুবাইছে, ওই জায়গাটার মধ্যে ওই নদীর পানি পড়ে। আর এই কারণে ঠিক তখন থেকে এই একিলিস হিল এটার মানে হচ্ছে উইক পয়েন্ট। তাহলে ওই রাজার দুর্বল পয়েন্ট ছিল কোন জায়গায়? তার হিলের মধ্যে, তার পায়ের গোড়ালির মধ্যে, কারণ তার পায়ের ওই গোড়ালির মধ্যে কি পড়ে নাই, পানিটা যায় না। তাহলে একদিকে নি তো ঠিক আছে, আরেকদিকে ইংরেজি ভাষার মধ্যে একটা প্রবাদ বাক্য চলে আসছে, একটা ইশারা চলে আসছে। আমাদের দেশে এরকম আছে না, যে আমি আসলে এত এক্সপার্ট না, বাট গ্রাম দেশে গেলে আমি অনেকের কাছে শুনি, যেমন ধরেন আমি আসলে এখন ইনস্ট্যান্ট বলতে পারবো না, কিন্তু এমন অনেক প্রবাদ বাক্য, বাজার ভাঙা। ধরেন আমার চাচা আমার বন্ধুরা জিজ্ঞাসা করে কি ধরে বাজার ভাঙবি কবে, তো বাজার ভাঙবি মানে কি, মানে আমার এই টিটকারি মাইরা আমার চাচা আমার বন্ধুরা জিজ্ঞাসা করে কি ধরে বাজার ভাঙবি কবে, বয়স তো কম হইলো না, তো বাজার ভাঙা মানে কি আমি তো বুঝি নাই। এবার আমার বন্ধুরা আমি জিজ্ঞাসা করছি কি ধরে বাজার ভাঙা মানে কি, তা কি বুঝাইলো কো, কার বেড়া বিয়াকরণের পরে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির থেকে একটা বিশাল বড় লিস্ট দেয়, এই লিস্ট নিয়ে বাজারে যেতে হয়, বাজার থেকে বাজার করে না শ্বশুর বাড়িতে দিতে হয়। এটা হচ্ছে গ্রাম দেশের একটা প্রচলন বা কিছু একটা। তো এই জিনিসটাকে গ্রামের তারা বলে বাজার ভাঙা। তার মানে বাজার ভাঙবি কবে, এটা দ্বারা তাকে জিজ্ঞাসা করছে তুই বিয়ে করবি কবে। আছে না, এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম আছে। ঠিক সেম ওয়েতে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো যদি জানেন, একদিকে আপনার ইংরেজি অনেক ভাষা শেখা হবে, আপনি একটা নতুন নতুন শব্দ পাবেন, আপনার এক্সপেরিয়েন্স হবে, এঙ্গেজমেন্ট বাড়বে, আবার আপনি এই জিনিসগুলো মনে রাখতে পারবেন। তাহলে একিলিস হিল এটার মানেটা কি বুঝলাম আমরা, উইক পয়েন্ট। তাহলে একিলিস হিল মানে যদি উইক পয়েন্ট হয়, এখন কেউ যদি কথার মধ্যে একিলিস হিল ব্যবহার করে তাহলে আপনি বুঝতে পারবেন না সে কি মিন করছে, যদি আপনার এটা জানা থাকে। তাহলে এখানে বলছে আই নো দ্য একিলিস হিল অন দিস ম্যাটার, তার মানে এই ব্যাপারের দুর্বল পয়েন্টটা আমি জানি, তার মানে আমার জানা আছে। আই নো আমি জানি, আমি কি জানি, দ্য উইক পয়েন্ট। কিসের উইক পয়েন্ট জানি? দিস ম্যাটার। আপনারা কি কেউ আমার একিলিস হিল জানেন? আপনাদের অনেকের একিলিস হিল কিন্তু আমি জানি, আপনাদের উইক পয়েন্টটা কোনটা এটা আমি জানি। তাহলে একিলিস হিল যদি বলি তাহলে আপনি বুঝবেন, যে জানে সে বুঝবে, আর যে জানে না সে উডিউড টেকারের গল্প শুনবে, হাসিটা শুনবে, জানে না তখন হাসি দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে এতগুলো কথা বলে ফেললাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এইভাবে করে সেন্টেন্স ছোট হোক আর সেন্টেন্স বড় হোক আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু চ্যাট বক্সে মেসেজ করুন। তাহলে এই যে আমি কথাগুলো লিখলাম, যে সাবজেক্টের সাথে ভার্ব থাকলেই এটা একটা সেন্টেন্স তৈরি হয়ে যায়। এখন আপনি আপাতত প্রাথমিক অবস্থায় যদি আপনি একদমই দুর্বল থাকেন, এত বেশি ইংরেজি শব্দ আপনার দরকার নেই, আপনি আগে অ্যাকশন ওয়ার্ডের ব্যবহারটা শিখেন। তাহলে আপনি একটা সেন্টেন্সের মধ্যে এমন অনেক বড় বড় সেন্টেন্সের মধ্যে শব্দ অনেক কিছু না বুঝলেও অ্যাকশন ওয়ার্ডটা ধরে আপনি অনেক কিছু আন্দাজ করে ফেলতে পারবেন। এরপরে আপনি যত বেশি ইংরেজির সাথে আপনার এঙ্গেজমেন্ট বাড়াবেন, তত বেশি আপনি ইংরেজির সাথে বন্ধুত্ব সম্পর্ক করবেন, আস্তে আস্তে ইংরেজিটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আর এইগুলা না জেনে, অ্যাকশন ওয়ার্ডটা না বুঝে আপনি যদি শুরু করেন, ইংরেজির আতঙ্ক সারা জীবন কিয়ামত অবধি আপনার কাছে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন?
পৃথিবীর প্রত্যেকটা ভাষার একটা একটা দুর্বল দিক আছে, সহজ করার জন্য, ওই ভাষাটাকে দুর্বল করার জন্য। ইংরেজি ভাষার দুর্বল দিক কোনটা? অ্যাকশন ওয়ার্ড, একিলিস হিল। ঠিক আরবি ভাষাও কিন্তু এরকম আছে, আরবি ভাষার একটা উইক পয়েন্ট আছে, যে এই জিনিসগুলো মোটামুটি জেনে নিলে আরবি ভাষা ক্লিয়ার, আপনি আরবি ভাষা শিখে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এবং পৃথিবীতে বেস্ট কেউ যদি আরবি ভাষা শিখতে চায়, তাহলে বেস্ট আরবি ভাষা হচ্ছে এই যে আমেরিকান স্কলার, নাম কি, নোমান আলী খান, তার একটা চ্যানেল আছে ড্রিমার্স না কি জানি একটা ইউটিউবের চ্যানেল আছে, সেটার মধ্যে ভিডিও বানাইতেছে আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিচিং করতেছে, সে বাচ্চাদেরকে শিখাতেছে, ভেরি ফ্যান্টাস্টিক, আপনারা দেখতে পারেন। এখন আমরা কি করব? উই ভিজিট দ্য প্লেস, আপাতত এইটুকু লিখে রাখি, মানে আমাদের বোঝার জন্য। উই ভিজিট দ্য প্লেস, এটা থেকে আমরা এখন তিনটা সেন্টেন্স বানাইতে পারি। একটা হচ্ছে কি বলেন তো, এটা থেকে আমরা তিনটা সেন্টেন্স বানাইতে পারি। একটা হচ্ছে কি, যে সাবজেক্ট প্লাস এবার V1 অথবা এস অথবা ইএস। এই যে এস ইএস এটা মনে রাখতে বলছি, যে আপাতত দেখেন এটা কি হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে প্লাস বাকি অংশ, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছেন? আমরা এখানে লিখতে পারি INDEFINIT, ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট মানে কি, সাবজেক্টের সাথেই ভার্ব। যদি সাবজেক্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখেন উই ভিজিট দ্য প্লেস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেম। আর উই ভিজিট দ্য প্লেস। এখন এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট করা একদমই সহজ। সাবজেক্ট প্লাস শুধু ভার্বের পাস্ট ফর্ম বসায় দিলেই, এই যে V2 লিখলাম, তার মানে হচ্ছে V2 মানে কি, ওই যে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে অ্যাকশন ওয়ার্ডের পাস্ট ফর্মটা লিখলেই এটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে অ্যানসারটা কি হয়ে যাবে, উই, সেন্টেন্সটা হবে উই ভিজিটেড দ্য প্লেস। তাহলে কেউ যদি বলে, রাইট লিখার ক্ষেত্রে অথবা মুখে বলার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কেউ যদি বলে উই ভিজিট দ্য প্লেস, আমরা এই প্লেসটা ভিজিট করি। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে বুঝলাম, প্যাটার্ন দেখে, সাবজেক্ট উই, এরপর অ্যাকশন ওয়ার্ড হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, অ্যাকশন ওয়ার্ডের ফর্মটাই বলে দিবে এটা কোন টেন্সে আছে। এবার যদি এটা পাস্ট ইনডিফিনিট করতে হয়, তাহলে ওই অ্যাকশন ওয়ার্ডের পাস্ট ফর্ম হয়ে গেছে। দেখেন ভিজিট এর পাস্ট ফর্ম হচ্ছে ভিজিটেড, ইডি যুক্ত হয়েছে, এটা একটা রেগুলার ভার্ব। এবার যদি আমরা এটাকে ফিউচার করি, তাহলে কি হবে আমাদের অ্যানসারটা? দেখেন আমরা যদি এটাকে ফিউচার করি, তাহলে সাবজেক্ট প্লাস, এবার আমরা জানি দুনিয়াতে যত ভার্ব আছে সমস্ত ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে কি, উইল প্লাস V1। তাহলে উইল এরপরে ওই ভার্বের বেস ফর্ম V1। V1 দ্বারা এখানে কি বুঝাইছে, বেস ফর্ম। অনেক ভার্বের V1 আর বেস ফর্ম এক না, কিন্তু তারপরে আমরা বেস ফর্ম চিন্তা করব, বেস ফর্ম যেটা। তাহলে এখানে ভিজিট এই ভার্বের বেস ফর্ম ভিজিট, তাহলে এখানে অ্যানসারটা ফিউচার করার সময় হবে কি, উই উইল ভিজিট দ্য প্লেস। ভেরি গুড, বুঝতে পারছেন? ঠিক একই রকম ভাবে আপনি এখন আপনি আরেকটা স্ট্রাকচার মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস এবার একটা টু বি ভার্ব, সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব, এরপরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মানে ভার্বের 4 নম্বর ফর্ম। তাহলে এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ। বুঝতে পারতেছেন? কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ। দেখেন কোন দেশের মানুষ এটাকে কন্টিনিউয়াস নামে চেনে, কোন দেশের মানুষ এটাকে প্রোগ্রেসিভ নামে চেনে। সবাই ধরতে পারতেছেন, বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে বিষয়। দেখেন সেম, ইজি, ইজি চিজি, কিরকম? আপনি যদি এই সেন্টেন্সটা বুঝেন, যে সাবজেক্টের সাথে একটা অ্যাকশন ওয়ার্ড আসলেই সেটা একটা বাক্য হয়ে যায়, যদি আপনি এটা বুঝেন, তাহলে ঠিক একই রকম ভাবে বুঝেন যে আমরা তো এখন টেন্স শিখতেছি, তাহলে একটা বাক্যের কয়েক রকমের টেন্স আছে। তো এক ধরনের বাক্য, এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, মানে হচ্ছে সাবজেক্টের পরে সাথে সাথে ভার্ব চলে আসে, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্বের হেল্প দরকার হয় না। আর যদি ওই সেন্টেন্সটাই, মানে ওই মিনিংটাই বা এরকম কোনো কিছু যদি কন্টিনিউয়াস মুডে প্রকাশ করতে হয়, তাহলে কন্টিনিউয়াস মুড কি এটা জানতে হবে, আমরা এটা জেনে নিব, সমস্যা নাই। কিন্তু কন্টিনিউয়াস মুড মানে হচ্ছে চলমান কোনো একটা কিছু যদি বুঝাইতে হয়, তাহলে সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। কিরকম চেঞ্জ হয়?
তখন ওই সেন্টেন্সটা আমাদেরকে লিখতে হয় এইভাবে যে সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব আনতে হবে, এরপরে টু বি ভার্বের সাথে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটাই যদি টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াসের শর্ত হচ্ছে সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। এখন আপনি একটা স্ট্রাকচার পাইলেন, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, খেয়াল করেন সাবজেক্ট প্লাস এবার টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, সাবজেক্টের পরে এম ইজ আর আসলো, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। বলেন ত্রিনা। আচ্ছা, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো হবে হচ্ছে উই ভিজিট দ্য প্লেস। প্রেজেন্ট ইনডিফিনিট উই ভিজিট, এখানে কি এস হবে না? উই তো থার্ড পারসন সিঙ্গুলার না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া আর্কিটেক্টটা। right. আচ্ছা, আমরা এটা আসতেছি একটু পরে, আপাতত আমরা এখন চিন্তা করি সেটা কি, উই ভিজিট দ্য প্লেস, তাহলে উই ভিজিটেড দ্য প্লেস, উই উইল ভিজিট দ্য প্লেস, সাবজেক্টের পরেই সরাসরি অ্যাকশন ভার্ব। এবার কন্টিনিউয়াস যদি বুঝাইতে চায়, কেউ যদি কন্টিনিউয়াস শিখতে চায়, জানতে চায়, তাহলে তাকে বুঝতে হবে যে কন্টিনিউয়াস গুলোর মানে কি। সাবজেক্টের পর একটা টু বি ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, এভাবে ছাড়া কন্টিনিউয়াস টেন্স কোনো দিনই প্রকাশ করা যায় না, বোঝানোই যায় না। বুঝতে পারতেছেন? তাহলে আমাকে এখন এই সেন্টেন্সটাই যদি আমি যদি বলি উই ভিজিট দ্য প্লেস, তার মানে এটা ইনডিফিনিট মুডে প্রকাশ পাইছে। এখন আমি যদি এটাকে কন্টিনিউয়াস মুডে প্রকাশ পাওয়াইতে চাই, তাহলে আমাকে এই সেন্টেন্সটাই লিখতে হবে কি, যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট উই, এবার উই এর সাথে একটা টু বি ভার্ব বসাইতে হবে। উই এর সাথে টু বি ভার্ব কোনটা আসবে? আর। তাহলে উই আর, এবার এইখানে ছিল ভিজিট, এবার এটা এখানে হয়ে যাবে কি ভিজিটিং। তাহলে এই যে ভিজিট, এটার সাথে আইএনজি যুক্ত হইলো, কেন হইলো বলেন? কেউ যদি বলতে পারেন তাহলে তো মনে করেন বিশাল বড় একটা ভালো কাজ করছে। কিরকম? এখানে ভিজিটিং এর সাথে আইএনজি হলো কারণ আমরা এটাকে কন্টিনিউয়াস মুডে প্রকাশ করছি, আর কন্টিনিউয়াস মুডে প্রকাশ করার একটা বাক্যকে কন্টিনিউয়াস সেন্সে বলার মানে হচ্ছে ওই বাক্যে সাবজেক্টের পর একটা টু বি ভার্ব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়। এই কারণেই কিন্তু আমরা অ্যাকশন ওয়ার্ড প্র্যাকটিস করার সময় এটার 4টা ফর্ম আমরা বেশি বেশি প্র্যাকটিস করছি, কারণ আমরা জানি, আমি জানতাম যে আপনারা বাক্য তৈরি করতে হইলে কন্টিনিউয়াস মুডে আপনাকে ভার্বের আইএনজি ফর্মটা কি জানতে হবে এবং এটার আগে একটা টু বি ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক একই রকম ভাবে আপনি এখন সিম্পল জিনিস শুধুমাত্র এই টু বি ভার্বটা চেঞ্জ করলে এই সেন্টেন্সের টোটাল টেন্সটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন? আপনি এখন বলবেন সাবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস যদি লিখতে চান, তাহলে আমরা জানি টু বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। এগুলো আপনাদেরকে সব দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল যে অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি। তাহলে টু বি ভার্ব এখন আপাতত আমরা যতটুকু শিখছি, আমরা আস্তে আস্তে সামনে আগাবো, সামনে ক্লাস করবো, আরো বেশি বেশি শিখবো, কিন্তু এখন যতটুকু শিখছি ততটুকুতে কিন্তু আমরা একদম 100% শিওর যে টু বি ভার্বের 4টা ফর্ম আমরা জানি, টু হ্যাভ ভার্বের 4টা ফর্ম আমরা জানি। আমরা এখন আজকে আরো জানলাম এই টু বি ভার্বটা আসলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যে কাজ করে, অক্সিলিয়ারি মানে কি, হেল্প করে, সাহায্য করে। তাহলে দেখেন এই টু বি ভার্বটা এই বাক্যের মধ্যে মূল ভার্বের সাথে বসে এই মূল ভার্বকে সঠিক অর্থ প্রকাশ করতে সাহায্য করছে। আপনি যদি উই আর ভিজিটিং দ্য প্লেস এই কথাটা না বলেন, তাহলে জীবনেও কেউ বুঝতে পারবে না যে আপনি এই প্লেসটা এখন ভিজিট করতেছেন, আপনি কাজটা এখন চলমান করতেছেন। আপনি যদি বলেন আই ভিজিট দ্য প্লেস, আপনি বুঝাইতে চাইতেছেন আমি এখন ভিজিট করতেছি, মানে আই এম রানিং নাও, আমি এখন দৌড়াচ্ছি। এই কথাটা আপনি বুঝাইতে চাচ্ছেন, কিন্তু আপনি বলতেছেন আই ক্যান রান, হবে না। কারণ আই ক্যান রান দ্বারা এক ধরনের সেন্স প্রকাশ করে, আই রান এটার দ্বারা আরেক ধরনের সেন্স প্রকাশ করে, আই এম রানিং এটা দ্বারা আরেক ধরনের সেন্স প্রকাশ করে। তার মানে এক একটা টেন্সে এক এক রকমের সেন্স আছে। আর এই কারণে আমি একটু আগে বলছি যে আমরা আগে টেন্সটা জেনে নিব, আমরা এরপরে আস্তে আস্তে কোন সেন্সে কোন স্ট্রাকচারে কোন বাক্য লিখতে হবে সেটা জানবো, কোনো সমস্যা নেই। কিন্তু আগে আমরা জেনে রাখি যে স্ট্রাকচার গুলো কি কি, টেন্সটা কি কি। বুঝতে পারতেছেন আমার কথা? এখন যাদের কাছে ঘাবড়ানোর মতো কঠিন শক্ত মনে হচ্ছে, মাসুর ছোট মানে ভয় পেয়ে যাচ্ছেন চেহারা দেখেই, মানে আমি 17-18 বছরেরও বেশি, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি ক্লাস 6 স্টুডেন্ট পড়ি। আমার লাইফে এত এত ঘটনা আর এত এত কিছু আছে
ইফ আই ক্যান, মানে একজন শিক্ষার্থী হিসেবে আপনার চেহারা দেখলে আমি আপনার 14 মানে আপনার নারী নক্ষত্র বলে দিতে পারবো। মানে এটা আমার একদিনের অর্জন না। তা আপনি যে ভয়ে আতঙ্কিত, আমি বুঝতেছি, কোনো সমস্যা নেই। আপনার এই ভয় আগে দূর করে ফেলেন। কিছুই যেখানে জানেন না সেখানে কিছু যে জানতেছেন, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। বুঝতে পারতেছেন আমার কথা? এবার খেয়াল করেন, তাহলে উই আর ভিজিটিং, এটাকে পাস্ট কন্টিনিউয়াস করলে কি হবে? উই ওয়্যার ভিজিটিং দ্য প্লেস। এখন অনেকের প্রবলেম হইতে পারে, কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়্যার বসবে, কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, আর বসবে। এই প্রবলেমগুলো যার যখন হবে তখন বলে দিব, টেনশনের কিছু নাই। আমার কাছে দুনিয়ার সবকিছু ইংলিশ গ্রামারের গ্রামার বাদ, মানে আপনার গ্রামার শব্দটা শুনলে আপনারা একটু ভয় পান। যেই উপায়ে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই এটা শুনলে মনে করবে গ্রামার পড়াইতেছে, বাট আসলে গ্রামারের নামে আমি অন্য কিছু পড়াইতেছি, সেটা কয়েকটা ক্লাস পরে বুঝবেন। কারণ স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহারের নামে যারা ইংরেজি ব্যবহার করে, যেই ভাষার গ্রামার যত সুন্দর সেই ভাষাটা তত বেশি শ্রুতিমধুর। এটা মাথায় রাখবেন সবসময়। আপনার কাছে এটা কঠিন, অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, বাট আপনি যদি এটা একবার অ্যাবজর্ব করে এরপরে এটা জায়গা মতো ব্যবহার করতে পারেন, আপনাকে সবাই গুড স্পিকার বলবে, বলবে যে অনেক সুন্দর, ভালো স্পিকার। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তাহলে এবার এটাকে যদি আমরা ফিউচার ইনডিফিনিট করি তাহলে কি হবে? তাহলে দেখেন ফিউচার ইনডিফিনিট করা একদম সহজ। সাবজেক্টের পরে এবার দেখেন টু বি ভার্বের শুধু ফিউচার ফর্মটা বসবে। দুনিয়াতে সমস্ত ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে উইল প্লাস V1। তাহলে টু বি ভার্ব, যেহেতু সাবজেক্টের পর একটা টু বি ভার্ব বসাতে হয়, আর যেহেতু আমরা ফিউচার কন্টিনিউয়াস করতেছি, তাহলে টু বি ভার্বের ফিউচার ফর্মটা হচ্ছে উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এরপর বাক্যাংশ। তাহলে সেম, তাহলে এখানে হবে উই উইল বি ভিজিটিং দা প্লেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আমরা লিখে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আপনি যদি আরেকটা সেন্টেন্স লিখেন, আরেকটা স্ট্রাকচার আপনি মাথায় রাখবেন, সেটা কি? সাবজেক্ট এর পর একটা টু হ্যাভ ভার্ব আসবে। তখন এই প্যাটার্নটার নাম হচ্ছে পারফেক্ট টেন্স। এরপর মূল ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম কি জানেন তো? ওই যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল ভার্বের প্রয়োজন হয় কখন? এতক্ষণ পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত আমরা যে ইংরেজি শিখছি, যতটুকু শিখছি, এখন যদি আপনাকে প্রশ্ন করি পাস্ট পারফেক্ট টেন্সে কোন অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়? টু হ্যাভ ভার্ব। পাস্ট পারফেক্ট টেন্সে টু হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্বটার প্রয়োজন হয়। যিনি আমি বুঝে ফেলছি, তুমি একটা অ্যানসার দিতে যাও, আরেকটা দিয়ে দিছো। তাইলে পারফেক্ট টেন্সে কোন অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়? টু হ্যাভ ভার্ব। আবার দেখেন পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কোন টেন্স প্রকাশ করতে সহযোগিতা করে? পারফেক্ট টেন্স। কারণ এই যে আমরা স্ট্রাকচার, এগুলো এইসব অ্যানসার পারতে হলে তো আপনাকে জানতে হবে এই স্ট্রাকচারগুলো। বুঝতে পারতেছেন? এটাকে বলা হয় হচ্ছে পারফেক্ট টেন্স অথবা কমপ্লিটেড টেন্স। বুঝতে পারতেছেন? তাহলে এটাকে যদি আমরা এখন ভাঙি, আমরা যদি এখন যে এটার অ্যানসারটা কি হবে, আমরা যদি এখন চিন্তা করি যে সাবজেক্ট, একটা সেন্টেন্সে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ আসে। এরপরে মূল ভার্বের 3 নম্বর ফর্ম, যেহেতু এখানে টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা কি হবে? তাহলে উই আর ভিজিটিং দ্য প্লেস, এখানে আর ভিজিটিং হইছে কারণ এটা কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেয়েছে। এখন যদি আমরা এটাকে পারফেক্ট টেন্সে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে উই, এবার উই এর সাথে একটা টু হ্যাভ ভার্ব বসবে হ্যাভ, এরপরে হচ্ছে মূল ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে যে ভিজিটিং, এটা 3 নম্বর ফর্মটা কি? ভিজিটেড। তাহলে উই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। বুঝতে পারতেছেন সবাই নিশ্চয়ই? ঠিক একই রকম ভাবে আমরা যদি এখন এটাকে কি করি, এটাকে যদি পাস্ট পারফেক্ট বানাই তাহলে आंसरটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে সেন্টেন্সটা কি রকম হবে? উই হ্যাড ভিজিটেড দ্য প্লেস। এবার যদি এটাকে ফিউচার পারফেক্ট করি, ফিউচার পারফেক্ট যদি করি তাহলে হবে টু হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম উইল হ্যাভ।
এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম V3 তার বাক্যাংশ। তাহলে এখন आंसरটা কি হবে? উই উইল হ্যাভ ভিজিটেড দা প্লেস। তাহলে দেখেন আমরা একটা বাক্য দিয়ে 3 রকমের বাক্য তৈরি করা শিখে ফেলছি। এটা ছিল আমাদের মূল বাক্য, উই ভিজিটেড দা প্লেস। ধরেন এটা আমাদের মূল বাক্য ছিল। দেখেন উই ভিজিট দা প্লেস এটা ছিল মূল বাক্য। এই বাক্যটা থেকে আমরা 9টা বাক্য তৈরি করে ফেলছি এই স্ট্রাকচার গুলো অনুযায়ী। সবাই কি বুঝতে পারছেন? কথা বললেন। কথা বলতে হলে আপনাকে চ্যাট বক্সে লিখতে হবে, মাইক আনমিউট করার চেষ্টা করতে হবে। তাহলে এখন আমরা এখানে কি শিখলাম? এই জিনিসটাই গত ক্লাসে আলোচনা করেছে, আবার আজকে আপনাকে দেখানো হইলো এবং আগামী ক্লাসে আমরা এটা আবার দেখাবো, কোনো সমস্যা নেই। যতদিন না পর্যন্ত এই ক্লাসের প্রত্যেকে এই জিনিসটা 100% ক্লিয়ার হবে ততদিন পর্যন্ত দেখাতে থাকবে। এখন 100% ক্লিয়ার না হওয়ার কিছুই নাই। এখন আপনার কি করতে হবে? এই যে 100% ক্লিয়ার হয়েছে কিনা এটার একটা টেস্ট দিতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই সমস্ত টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে, আপনারা এই যে এখান থেকে যা যা দেখছেন এই সবগুলা এতটুকু পর্যন্ত, এই সবগুলোর মধ্যে কোনো সমস্যা নাই, শুধু এই একটার মধ্যে একটু সমস্যা আছে। এটা আসলে সমস্যাও না, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং থিং। এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। সেটা কি? একমাত্র সাবজেক্ট, ওই যে একটা বাক্যের সাবজেক্টের মধ্যে কয়টা জিনিস থাকে? হয় ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন। এখন এই থার্ড পারসন গুলা কি, এটার একটা চেনার উপায় আছে। থার্ড পারসন চেনার উপায় কি? আমরা লিখছিলাম গত ক্লাসে, লিখছিলাম যে আমি তুমি ছাড়া, আহারে কপাল, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, এরপর হচ্ছে থার্ড পারসন তারা। এবার আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা, এটার মানে কি? আমি ইংরেজি কি? আমি ইংরেজি হচ্ছে আই। এবার তুমি ইংরেজি কি বলেন? একজন লেখছে হাসান, তুমি ইংরেজি হাসান। আরে কেউই লেখেনি, একটু মজা নিলাম আর কি, বিরতি, আপনাদেরকে একটু হাসানোর চেষ্টা করলাম। অনেকে জিমায় যেতেছেন, চিন্তা করছেন আরে মাথার উপর দিয়ে যেতেছে, এরকম কেউ আছেন? রবিন ভয় পেতেছেন? যদি বেড়া হয়ে থাকেন এই সবগুলো স্ট্রাকচার মুখস্থ করে ফেলবেন। মনে করেন আপনি কিচ্ছু বুঝতেছেন না, ধরেন আপনি কিচ্ছু বুঝতেছেন না, মানে বুঝতেছি না। আচ্ছা, যদি লাস্ট আপনার একটা লাস্ট সুযোগ হচ্ছে আপনি এই প্যাটার্ন গুলো শুধু মুখস্থ করে ফেলেন, আমি নিশ্চিত আপনি এই ভিডিওগুলো আরো কয়েকবার দেখলে আপনার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন, আপনাদেরকে আমি এই ভিডিওগুলো দিব। বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে না এটা ফলপ্রসূ, আপনি দেখেন খেলা শেষ পর্যন্ত কি হয়। এরপর যদি আপনি মনে করেন ইট ইজ ভেরি ভেরি ইউজফুল, আপনি আবার আমার চেহারা দেখবেন, এরকম আমার কথা শুনবেন। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এখন আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে আমি মানে আই এবং ইউ, এই আই এবং ইউ ছাড়া ইংরেজি ভাষায় যত শব্দ আছে সবগুলো থার্ড পারসন। এখন সবগুলো থার্ড পারসন, আমরা এই থার্ড পারসনের মধ্যে কি চিন্তা করতে হবে? আমাদেরকে সিঙ্গুলারটা চিন্তা করতে হবে। যেমন আমি যদি লিখি শুরু জানি, বলেন এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? হ্যাঁ, থার্ড পারসন। শুরু জানি মাইক অন করতে পারবেন না, সমস্যা নেই, চেষ্টা করার দরকার নেই। মাইক ধন্যবাদ। তাহলে শুরু জালি থার্ড পারসন। আমি যদি বলি দে, থার্ড পারসন। হি, থার্ড পারসন। ইট, থার্ড পারসন। চিলড্রেন, থার্ড পারসন। পিপল, থার্ড পারসন। audiences, audiences, থার্ড পারসন। তাহলে এই সবগুলা থার্ড পারসন। তার মানে থার্ড পারসনের মধ্যে শুরু জালি দ্বারা একজনকে বুঝাইছে, দে এটা দ্বারা অনেকজনকে বুঝাইছে, হি এটা দ্বারা একজনকে বুঝাইছে, ইট এটা দ্বারা একজনকে বুঝাইছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এটা শুধুমাত্র এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এটা প্রেজেন্টের সময়, অন্য কোন সময় যা আছে তাই থাকবে।
যেমন যেমন আরো সহজ করে যদি বলি, যেমন এটা একটু লিখে রাখতে পারি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এটা লিখেও নিতে পারেন। সেটা হচ্ছে যে একমাত্র অথবা শুধুমাত্র, আমরা গত ক্লাসে লিখছিলাম মনে হয়, রাইট? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হয়। শেষ। এই কথাটা শুধু আপনাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখন আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা কি, এটা এখন যদি আপনি না বুঝেন সমস্যা নাই, আপাতত মুখস্থ করে রাখেন, মনে রাখেন, প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। কিরকম প্র্যাকটিস করতে করতে বুঝবেন? এই যে দেখেন, আমি যদি বলি আই, কোথায় রে বাবা আসো, এই যে আমি যদি বলি আই লাভ ইউ, আচ্ছা আচ্ছা আমি বললাম কি আই হেট ইউ। এখন আই হেট ইউ অ্যাকশন ওয়ার্ড কোনটা? হেট। আচ্ছা এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি হবে? আই হেটেড ইউ, ঠিক না? এবার দেখেন আমি যদি এটাকে ফিউচার ইনডিফিনিট করি তাহলে হবে আই উইল হেট ইউ। আমি যদি এটাকে কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? আই এম হেটিং ইউ। আমি যদি এটাকে পাস্ট কন্টিনিউয়াস করি আই ওয়াজ হেটিং ইউ। বলেন ঠিক না বেঠিক? বেঠিক হলে বললেন আমাকে, আপনাদের কারো যদি দ্বিমত থাকে কোনো সমস্যা নাই, আমাকে বললেন। আপনারা স্ক্রিন নিশ্চয়ই দেখতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। তাহলে আই হেট ইউ, আই হেটেড ইউ, আই উইল হেট ইউ, আই এম হেটিং ইউ, একটু স্পেস এখানে কন্টিনিউয়াস এর জন্য। এই যে দেখেন এটা আই ওয়াজ হেটিং ইউ, এবার হবে আই উইল বি হেটিং ইউ। আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটা লিখতেছি, সেন্টেন্স যেমনই হোক আমাদের প্র্যাকটিসটা চলতে থাকবে স্ট্রাকচার। আচ্ছা এরপরে কি? পারফেক্ট টেন্স, আই হ্যাভ হেটেড ইউ, রাইট? এবার দেখেন পাস্ট পারফেক্ট, আই হ্যাড হেটেড ইউ। এবার ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ হেটেড ইউ। বুঝছেন? বুঝছেন সবাই? এই যে দেখেন এই সবগুলো স্ট্রাকচার যে আমি লিখলাম, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। তার মানে কি, এখন আমি যদি এই সাবজেক্টটা বাদ দিয়ে, আই বাদ দিয়ে আমি যদি একটা থার্ড পারসন সাবজেক্ট লিখি, আমি যদি লিখি হি, তাহলে হি লিখলে এবার এখানে কি হবে? এস বাই এস যুক্ত করতে হয়েছে এখানে। কেন যুক্ত করতে হয়েছে? কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার। আর অন্য কোন টেন্সে কিচ্ছু করতে হবে না, শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিলেই হবে, কারণ সবগুলো স্ট্রাকচার অনুযায়ী লেখা আছে। হি হেটেড ইউ, এবার হি উইল হেট ইউ। এবার আই এর সাথে এখানে এম হইছে, এবার হি এর সাথে তো এম হবে না, হি এর সাথে কি হবে? ইজ। এবার এই যে এখানে আই ওয়াজ ছিল, এবার এখানে হি ওয়াজ হবে, হি এর সাথেও ওয়াজ হয়। এরপর এখানে হবে হি উইল বি। এখানে হচ্ছে আই এর সাথে হ্যাভ ছিল, এখানে হবে হি হ্যাজ, হি এর সাথে হ্যাজ হইছে। এবার এখানে হি হ্যাড যা আছে তাই থাকবে, এবার হি উইল হ্যাভ যা আছে তাই থাকবে। তাইলে যে বিষয়টা আমি এখানে আপনাদেরকে বুঝাতে চাইছি, যে এই যে কথাটা বলছি যে মানে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়, আর অন্য কখনোই কোনো ভার্বের সাথে কিছুই যোগ করতে হয় না, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাইতে হয়। এখন আপনাদের কাজ এটা বোঝানোর পরে এবার আমি আপনাদেরকে কাজ দিছি। কাজটা কি দিছি? যেহেতু আপনাদেরকে স্ট্রাকচার গুলো মুখস্থ করতে হবে, এখন বাচ্চাদের মতো অবুঝের মতো আমাদের ক্লাসের কিওয়ার্ড আহাম্মকদের মতো যদি কেউ মুখস্থ করে তাহলে এই মুখস্থের কোনো দাম নাই এবং আপনাকে মুখস্থ করতে হবে না। কি করতে হবে? ইউ হ্যাভ টু রাইট।
আপনাকে এক পৃষ্ঠায় এই স্ট্রাকচারগুলো বুঝে বুঝে লিখতে হবে, যে আপনি বুঝতেছেন যে ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্বের দরকার নেই। অক্সিলিয়ারি ভার্ব আছে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স প্রকাশ করতে। কন্টিনিউয়াস টেন্সের প্রয়োজন হয় টু বি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। আর পারফেক্ট টেন্সে টু হ্যাভ ভার্ব, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে যায়। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন না সবাই? আচ্ছা, যদি এটা বুঝেন, এবার দেখেন আপনি যদি স্ট্রাকচারগুলো এইভাবে বুঝে ফেলেন তখন কি হবে, তখন এই সবগুলা সেন্টেন্স আপনি চেঞ্জ করে ফেলবেন। মানে আপনি মানে খাতার মধ্যে এক পৃষ্ঠা, খাতার এক পাশে আপনি এইভাবে স্ট্রাকচারগুলো লিখবেন, আরেক পাশে এই যে এইভাবে একটা সেন্টেন্স বানায় নেবেন। যেমন ধরেন এবার আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করে ফেলি, সেটা কি? আমি একটা সেন্টেন্স দিলাম হচ্ছে, যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে রেবা, রেবা WORE, wore a red শাড়ি। ধরেন এটা আমি একটা সেন্টেন্স লিখলাম, এটা একটা সেন্টেন্স। বলেন তো এই সেন্টেন্সের অ্যাকশন ওয়ার্ড কোনটা? ওর। ওর মানে কি? পরিধান করা। ভেরি গুড। তাহলে ওর এটার মানে হচ্ছে পরিধান করা। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আপনাকে এখন বলতে পারবেন? তাহলে আমরা জানতে হবে, আমরা জানি যেহেতু অ্যাকশন ওয়ার্ডটা কি ওর, তাহলে এখন যারা জানে তারা বুঝতে পারবে, কি বুঝতে পারবে? এই যে এটা বুঝতে পারবে। দেখেন তারা বুঝবে, তারা বুঝবে হচ্ছে WEAR ওয়্যার, এটা ছিল প্রেজেন্ট ফর্ম, এবার এটার পাস্ট ফর্ম হচ্ছে wore, এবার এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে worn, এবার এটার সাথে আইএনজি যোগ করলে কি হবে? wearing, WEARING, wearing। এখন এই যে চারটা ফর্ম সে অ্যাকশন ওয়ার্ড সম্পর্কে জানে, বাস তার আর কিছু লাগবে না। সে যদি স্ট্রাকচারগুলো জানে, এবার সেই সেন্টেন্স থেকে বাকি সেন্টেন্স অটোমেটিক তৈরি করতে পারবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা কি হবে সবাই একটু মেসেজে লিখে পাঠান তো দেখি। এই সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটটা কি হবে একটু লেখেন তো। আমি খুব আশায় আছি এবং খুব অপেক্ষায় আছি আপনারা কে এই ভুলটা করবেন, একটু লেখেন। আমি দেখছি। ভেরি গুড। কামরান হোসেন সবার আগে অ্যান্সার লিখছে, এরপর লিখছে সোহাগ রানা, এরপর হচ্ছে রবিন, রবিন ওয়্যার লিখতে যা লিখছে ওয়্যার, WARE, ওয়্যার লিখে ফেলছে। এরপরে অ্যান্সার আসছে কার? মাহবুবা ইয়াসমিন। ভেরি গুড, মাহবুবা ইয়াসমিন সঠিকটা লিখছে। মাসরুর ছোটন সঠিকটা লিখছে। তাশরিফ না কি জানি একটা ছেলের নাম দেখলাম, সে সঠিক লিখতে যায় পাস্ট ফর্মের সাথে এসবিএস যোগ করছে। বুঝতে পারছেন আপনাদের অবস্থা? এবার আরেকজন লিখছে ওয়ার্স, ওয়ার্স। তাহলে এখন এই জিনিসটা আপনারা একটু ধীরস্থির ভাবে লিখেন, অসুবিধা নেই। আপনারা তাড়াহুড়ো করতে যায় বানান ভুল লিখছেন। এবার দেখেন রেবা, ওর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে WAR, ওয়্যার। এবার এখানে একটা এস যোগ হয়েছে। কেন যোগ হয়েছে এসটা? কারণ রেবা থার্ড পারসন সিঙ্গুলার। এখন আপনারা এই এস লিখতে যা লিখছেন কি WORE, এর সাথে এস বাই এস লিখছেন, মানে পাস্ট ফর্মের সাথে এস বাই এস হয় না কখনো। ভার্বের পাস্ট ফর্মের সাথে এস বাই এস হয় না, এস বাই এস হবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে ওর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়্যার, এবার এটার সাথে এস যোগ হয়েছে। রেবা ওয়্যারস এ রেড শাড়ি, প্রেজেন্ট ইনডিফিনিট। এবার পাস্ট ইনডিফিনিট কি হবে? রেবা wore a red শাড়ি। এই পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সটাই দেওয়া ছিল প্রথম সেন্টেন্সটার মধ্যে। আচ্ছা, এরপর এটা ফিউচারটা কি হবে? আমি রেবা লিখতে যাই, রেবা লিখে দিয়েছি এখানে, আই এম সরি। আচ্ছা, ফিউচারটা কি হবে? রেবা will wear a red শাড়ি। বুঝতে পারছেন? এরপর দেখেন কন্টিনিউয়াস টেন্স কি হবে এখানে বলেন তো? রেবা ইজ ওয়্যারিং এ শাড়ি। বলেন ঠিক না বেঠিক? জয়, আমি আপনার অ্যান্সার দিচ্ছি পরে, আপনি এই অ্যান্সারটা খেয়াল করেন জয়, তাহলে বুঝতে পারবেন। রেবা ইজ ওয়্যারিং এ শাড়ি। বুঝতেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন হইছে? যারা ক্যামেরায় আছেন মাথা নাড়ান, তাহলে আমি বুঝতে পারবো আপনি সঠিক। রবিনের একটু দেরি হবে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবেন যে রেবা ইজ ওয়্যারিং এ শাড়ি কেন আসছে। কারণ রেবা থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ইজ আসে, এই যে সাবজেক্টের সাথে একটা ইজ আসছে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্বটা ছিল ওয়্যার, এটার সাথে আইএনজি যোগ হচ্ছে ওয়্যারিং। রেবা ইজ ওয়্যারিং এ শাড়ি। এরপরে যদি এটাকে পাস্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? রেবা
আপনারা মাইক অন করার চেষ্টা করেন না, কেউ মাইক অন করতে পারবেন না। আপনার কথা বলা থাকলে আপনি চ্যাট বক্সে মেসেজ পাঠাবেন। অনেকেই মাইক অন করার চেষ্টা করতেছেন, এটা ভুল করতেছেন। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে এটা বলেন তো? রেবা was wearing a শাড়ি। কেউ তো লিখলেন না সঠিক অ্যান্সার গুলো, আমার চাইতে দ্রুত তো কেউ লিখতে পারতেছেন না। এ রেড শাড়ি লিখতে যা লিখছে, রেড বানান লিখছে আর ই এ ডি, রিড। এ রিড শাড়ি, ইংরেজিতে রিড অর্থ পড়া। তাহলে রেবা, এবার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসটা লিখেন, আমি এটা জানতে চাই। তাহলে কে কে লিখতে পারেন আমি দেখবো। তাহলে হবে রেবা, আমার আগে কেউ লিখতে পারবেন? রেবা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টু বি ভার্বের ফিউচার ফর্ম। কে লিখতে পারবে সবার আগে? বাহ মাশাআল্লাহ, মাহবুবা ইয়াসমিন। এই মাহবুবা ইয়াসমিনটা কে? শিলার অ্যানসার তো হইছে, রেবা উইল বি ওয়্যারিং এ শাড়ি। ভেরি গুড, কিন্তু রেবার প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে, খেয়াল রাখতে হবে। রেবা উইল বি ওয়্যারিং এ শাড়ি। শিলার মতো মেয়ে যদি পারে, আমার তো মনে হয় না এই ক্লাসে আর না পারার মতো কেউ আছে। শিলা ফ্যান্টাস্টিক, ভেরি গুড। আচ্ছা, এরপরটা খেয়াল করেন, পারফেক্ট টেন্সে যদি আমি এই সেন্টেন্সটা লিখতে চাই তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট লিখেন তো দেখি। একটু ধীরস্থির হয়ে যাবে, 5 মিনিটের জন্য হ্যাং ক্লাস বন্ধ হয়ে গেছে। তো আমি কি করতে পারি? তৌহিদুল ইসলামের কিন্তু অনেক সমস্যা আমি যা দেখতেছি, আপনি অনেক ফাঁকিবাজ। যারা শিক্ষা মানে শিক্ষামূলক কার্যক্রমের ক্ষেত্রে যারা ফাঁকিবাজ, ধান্দাবাজ, নোংরা মনের, এদের সাথে আমার কখনোই মানে ভালো কোনো সম্পর্ক হয় না, এবং এরা আমার কাছ থেকে কিছু শিখতে পারে না। আপনারা আমার কাছ থেকে যারা কেউ কিছু শিখতে পারবেন না, একদম নিশ্চিত থাকেন। রেবা, আহারে রেবা হ্যাজ ওর্ড, আরেকজন লাগছে হ্যাজ ওয়ার্স। তার মানে সমস্যাটা কোন জায়গায় বলেন তো? সে ইরেগুলার ভার্ব ঠিক মতো প্র্যাকটিস করে নাই। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই তো ভেরি গুড, মাসরুর সোটন খুব সুন্দরভাবে অ্যানসারটা লিখতে পারছে। ফোরকানের অ্যানসারও ভুল হইছে, দেখছে ও। তাহলে সোহাগ রানার খুব সুন্দর অ্যানসার হইছে। তাহলে এই যে এখানে হবে রেবা হ্যাজ WUORN ওর্ন, রেবা হ্যাজ ওর্ন এ রেড শাড়ি। এরপরটা কি হবে? রেবা হ্যাড ওর্ন এ রেড শাড়ি। এবার ফিউচার পারফেক্ট কি হবে? রেবা উইল হ্যাভ ওর্ন এ রেড শাড়ি। বুঝতে পারছেন? এখন দেখেন, একজন একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমি জানি হি এর সাথে হ্যাজ হয়, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ধরেন সে কাজটা শেষ করেছে এরকম। এখন এটা ফিউচার পারফেক্ট কি হবে? হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন সে বলছে যে এখানে হি এর সাথে হ্যাজ হইছে, এখন এখানে উইল হ্যাভ কেন হইল? আহারে বোকা, এখানে এই উইল হ্যাভটা হচ্ছে টু হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম। টু হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম হচ্ছে উইল এর বেস ফর্ম। উইল এর পরে উইল যেহেতু মডাল, এটার পরে ভার্বের বেস ফর্ম বসছে, মানে উইল হ্যাভ টু হ্যাভ ভার্ব। এই টু হ্যাভ ভার্বের আগে উইল আসছে। কেন উইল আসছে? কারণ এটা ফিউচারে বসবে। এখন যদি এটা ফিউচারে না হইতো, উইল যদি উঠে যেত, তাহলে কি এখানে হি হ্যাভ থাকতো না? তখন এটা সাথে সাথে হ্যাজ হয়ে যেত। আর যেহেতু হি এর সাথে ফিউচারে বসাতে হবে, তাহলে হি উইল এবার হ্যাভ হইছে। কেন হ্যাভ হইছে? কারণ মোডাল অক্সিলারি, এই উইলটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা একদম বেস ফর্মে বসবে, এটার অন্য কোনো ফর্ম থাকবে না। বুঝতে পারছেন আমার কথাটা? সো দিস ইজ দ্য টাস্ক। আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু আমি আলোচনা করছি, বা আলোচনা করলে সেই রেকর্ডও আছে, আপনারা পাবেন। বা মানে আমাদের দুইটা রেকর্ডই থাকবে। যারা রেগুলার স্টুডেন্ট তারা প্রথম রেকর্ডটা দেখবে, এরপরে যারা মানে ওই সাবসিডিয়ারি আরো ক্লাস পাইতে চায় তারাও সেই ক্লাসটা দেখতে পারে। এবং আমাদের সামনের দিনের কাজ হচ্ছে আপনি এই স্ট্রাকচারগুলো একটু প্রথম এক একজনের এক এক ক্যালিভার দিতে হবে। ত্রিনা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ধরেন আরেকজন হয়তো এত তাড়াতাড়ি বুঝতে পারতেছে না, কারণ দুজনের বেড়ে ওঠার পরিবেশ দুই রকম ছিল। আমি যখন ঢাকা শহরে প্রথম আসছি, আমি ঢাকা ইউনিভার্সিটির IBA থেকে পরীক্ষা দিয়ে বেরিয়েছি। পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে তো আমি খুব এক্সাইটেড যে আমি চান্স পেয়ে যাব।
আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আচ্ছা, এবার আমি পরীক্ষার হলে গিয়ে বের হয়ে যে হাঁটা হাঁটা যখন আসতেছি, মানে অনেক শিক্ষার্থী একসাথে, ভর্তি পরীক্ষার সময় আমাদের সময় অনেক কঠিন, তো মাত্র 75 জন চান্স পেয়েছিল আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা থেকে। তো আমার চান্স হয় নাই, কিন্তু আমার দুঃখ হয় নাই। কেন জানেন? কারণ আমি যখন পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পর আমি যখন বের হয়ে আসছি, তখন আমি দেখি যে একটা ছেলে আর একটা মা, মানে ছেলে আর মা কথা বলতেছে। এবার ছেলে তার মাকে জিজ্ঞাসা করতেছে, মা আমাদের গাড়িটা ড্রাইভার কোথায় রাখছে, কারণ এত ভিড়ের মধ্যে তো গাড়ি খুঁজে পাওয়া যাবে না। এবার ছেলের মা ছেলেকে মানে অফার করতেছে, মানে ওরা কিন্তু কথাটা ইংলিশে বলতেছে, ছেলের মা আর ছেলে ইংলিশে কথা বলতেছে। তো এই কথাগুলো আমি শুনতেছি। আমি আমার আব্বা হচ্ছে মসজিদের ইমাম হুজুর, তো উনি হাইটা যেতেছে এক সাইড দিয়ে, আমি আর আমার আব্বা হাইটা আসতেছি, আর আমি দেখতেছি যে একটা মা আর একটা ছেলে কথা বলতেছে এবং দেয়ার কনভারসেশন ইন ইংলিশ। এন্ড ছেলের মা বলতেছে, ওয়েল লেটস কল এ 3-wheeler ইনস্টিড অফ দ্য কার, জাস্ট বিকজ আমরা এখান থেকে যদি একটা 3-wheeler নিয়ে নেই, তাহলে আমরা তাড়াতাড়ি 3-wheeler-এ বাসায় চলে যেতে পারবো তাড়াতাড়ি। গাড়ি ড্রাইভার গাড়ির পরে গাড়ি নিয়ে আসবে। দ্যাট ওয়াজ ওই ছেলের, মানে ওদের ওই কনভারসেশন দেখা আমার বুঝে হয়ে গেছে যে এই খাদ্য আমার জন্য না। কারণ ওই ছেলে তার পরিবেশ, তার স্কুল, তার ফ্যামিলি, তার সবকিছু থেকে যে শিক্ষাটা পাইছে, তার যে আউট নলেজটা আছে, সেটা আমার নাই। আমার স্কুলের টিচাররা আইবিএ কি জিনিস এটাই জানে না। আমার স্কুলের টিচাররা হইছে বিসিএস ফেল, ব্যাংকে চাকরি করছে ফেল, ঘুষ দিয়ে একটা সরকারি চাকরি চাইছিল হেডও ফেল, এরপরে কোন রকম একটা শিক্ষকতা চাকরি নিয়ে মাস্টারি শুরু করছে। মানে যেতে দুনিয়ার সব জায়গায় ব্যর্থ হইছে, হেতে মাস্টারি করতে গেছে তোরা বাঘের বাচ্চা হবি। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষকদের অবস্থা বর্তমানে। বুঝতে পারছেন কথাটা? তাহলে একটা ব্যর্থ প্রোডাক্ট থেকে আরেকটা ব্যর্থ প্রোডাক্টই তৈরি হয়, স্বাভাবিক। আর ওই ছেলের, যেই ছেলের গল্প বলছি, ওই ছেলের টিচার কিন্তু জীবনে এরকম না। আমি মাস্টারমাইন্ডের টিচার ছিলাম, আমি জানি। সো আপনাদেরকে এগুলা বলছি কেন? কারণ যাদের যেই লেভেল, যার যে লেভেল, সেই লেভেল অনুযায়ী পরিশ্রমটা একটু বেশি বেশি করেন, আপনি অবশ্যই পারবেন। আর আপনি যদি মনে করেন আপনার কাছে প্যাচ লাগতেছে, আমাকে বলেন, আমাকে বুঝতে দেন যে আমি এখনো বুঝি না আমার এই প্রবলেম, তাহলে আমি বুঝবো যে আপনার এঙ্গেজমেন্ট একেবারেই কম, ইংরেজিতে এঙ্গেজমেন্ট আপনার নাই, আপনি এতটাই ভয় পান, ভীতু, ভালো লাগে না বলে আপনি এটা আর নাড়াচাড়া করেও দেখতে চান। দ্যাট ইজ ইউর প্রবলেম। তার মানে আগামীকালকে যারা ক্লাস করবে, তারা এই জিনিসটা একটা পৃষ্ঠার মধ্যে লিখবে এবং এইরকম ভাবে বিভিন্ন সেন্টেন্স চেঞ্জ করে 9 বার, একটা সেন্টেন্স থেকে অটোমেটিক সে 9টা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারতেছে। আপনারা যদি একটু স্ট্রাকচার গুলো খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। ইনডিফিনিটের 3টা, কন্টিনিউয়াসের 3টা, পারফেক্টের 3টা, 9 ধরনের বাক্য ইংরেজিতে আপনি এখন তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? তার মানে যে কোনো বাক্য, আপনাকে ইংরেজিতে আমি কথা বলা শেখাচ্ছি না, আপনি ইংরেজিতে কিছু লিখতে হবে না, কিচ্ছু জানতে হবে না, আপনি খালি 9 রকমের এই বাক্য হয় এটা মাথায় রাখেন আপাতত। এরপরে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। একটা সময় আমরা এমন একটা জায়গায় যাব, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্ক্রিনটা শেয়ার করছি একটা ছবি, ওইটাও কিন্তু আমার ছাত্রী, ডেনমার্কে গেছে, বিয়ে শাদী করে না কেমনে গেছে, এখন যাইয়া ইংলিশে ছবি তুলা দিছে, আমিও দিছি পচানি। তুমি যে ইংরেজিটা করলা, কত করে কইছি যে কোর্সটা শেষ করে যাবো, আর এই দেশে যায় এখন ইংরেজি ব্যবহার করতেছো, তোমার কিন্তু দাম দিবে না, এখন কষ্ট সহ্য করবা। আপনারা নিশ্চিত থাকেন যারা ইউরোপ আমেরিকায় থাকে, 99% বাংলাদেশি মানে তৃতীয় শ্রেণীর কর্মকর্তার চাইতে অধম। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, বুঝছেন, ফিনল্যান্ডে থাকে, তো ওর নাম ছিল হচ্ছে আবিরা। আবিরা, আমি জানি না আবিরার পরিচিত এখানে কেউ থাকলে মাফ করে দিয়ে, কিন্তু এটা একটা এক্সাম্পল। আবিরা বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে এখন সে আমার নিয়ে প্রচুর ঘুরতেছে, টাকা পয়সা ইচ্ছা মতো খরচ করবে। আবিরার মাথায় কেরা উঠছে, আমার বিয়ে করবে, ফিনল্যান্ডে নিয়ে যাবে। আমি এবার আবিরার বলছি, আবিরা এটা তো আমার পক্ষে সম্ভব না। কেন? আমি তো ছাগলের 3 নম্বর বাচ্চা হইতে পারবো না, তুমি তো ওই দেশে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো থাকো। ছাগলের 3 নম্বর বাচ্চা মানে কি? আচ্ছা, আমি যদি ফিনল্যান্ডে যাই, আমি কি চাকরি করতে পারবো? তুমি হোটেল ক্লিনিং এর চাকরি পাবা, খুব ভালো। ভালো, তুমি কি করো? আমি ঠোঙ্গা লাগাই। কিসের ঠোঙ্গা? ওই যে ওদের, ও একটা হেলথ ক্লিনিকে চাকরি করে, তো ওই হেলথ ক্লিনিকে যে টিউব গুলো আছে, এই টিউব গুলোর মধ্যে
মানে টিউবের মুখা লাগাইতে হয়, এই মুখাটা শুধু সে লাগায়। এরকম হাজার হাজার প্রোডাকশনের কাজ আছে। কোনোদিন সে ক্লিনিং করে, কোনোদিন সে এগুলো করে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবেও পদবি দেয় না, চাকরি দেয় না, দিতে চায় না। এখন ওরা যখন এই জিনিসটা আমি বলছি, ও তখন বলছে, হাসান, এই ইউরোপ আমেরিকার ভিতরে এই তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে থাকাও এই বাংলাদেশে থাকার চেয়ে ভালো, চলে আসো। আল্লাহর কসম, আমি মিথ্যা তো বলছি না, মানে আই ডোন্ট লাই। তার ওই কথাটা আমার মাথায় টাচ করছে, দ্যাটস ট্রু। দেখেন, ইউরোপে যারা যায়, তার মামা, তার মানে আবিরার মামা আছে, আমি এরপর আরো আমার ছোট ভাই, আমার ক্লোজ স্টুডেন্টও ফিনল্যান্ডে এখন পড়াশোনা করে, ওদের কাছ থেকে আমি জানছি। আমার ছোট ভাই যেটা, ওই ছোট ভাইটা তো আবিরা পাগল করে ফেলছে, বিশাল ঘটনা। তো আমেরিকার মধ্যে, লন্ডনের মধ্যে অথবা অন্য যে কোনো জায়গায় আপনি বলেন না কেন, বাংলাদেশিরা যে থাকে তারা কিন্তু খুব সম্মানের সাথে যে আছে। 99% কথা বলছি, এক্সেপশনাল দুই একটা রেয়ার কেস, এক্সেপশন ক্যানট বি এ গুড এক্সাম্পল, বাট 99% এর অবস্থা কি? তারা খুব সুন্দর আচরণের মধ্যে আছে, কিন্তু তারা যে মেন্টালি বা যে কোনো উপায়ে ডিসক্রিমিনেটেড, এটা তারা বুঝতে পারতেছে না, জাস্ট বিকজ অফ দ্যার ল্যাঙ্গুয়েজ, একমাত্র তাদের ভাষার জন্য। বুঝতে পারছেন? আমাদের দেশে যেরকম তৃতীয় শ্রেণীর লোকগুলো আছে, এদের কথাবার্তা সবকিছুর মধ্যে প্রবলেম। আপনি একটা হসপিটালে যান, তাহলে একটা হসপিটালের ভিতরে সুন্দর ড্রেস পরে যে পিয়ন গুলা থাকে, এদের কথাবার্তার মধ্যেও দেখবেন পার্থক্য আছে, জাত অনুযায়ী কথাবার্তা বলে না এক ধরনের বিষয়। তাহলে এইরকম ভাবে আপনার ল্যাঙ্গুয়েজ স্পানটা চেঞ্জ করতে হবে। যদি এটা চেঞ্জ না করেন, তাহলে আপনার এই ইংরেজিটা আপনি কোথাও কাজে লাগাতে পারবেন না কনফিডেন্ট ওয়েতে, এন্ড দ্যাট উইল বি এ প্রবলেম। আর এটার জন্য আপাতত আপনার টার্গেট হচ্ছে আপনি শুধু এই স্ট্রাকচারগুলো আর এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো সবকিছু কমপ্লিট করে রাখেন, এবং আপনি চেষ্টা করেন, চেষ্টা করতেই থাকেন। একটা সময় দেখবেন এগুলো আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক সেট হয়ে গেছে। আমি আপাতত এতটুকু বলে এই ক্লাসটা শেষ করতে চাচ্ছি, কারণ হচ্ছে যে এরপরে কি হবে সেটা আর আমি বলতে চাচ্ছি না, কারণ আস্তে 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 আমরা টেকনিক্যালি, মানে আমাদের সাথে যারা লেগে থাকবে, আমরা যারা একসাথে থাকবো, আমরা এমন অনেক কিছু জানবো যে বিষয়গুলা মানে আপনাদের সবাইকে এমেজড করবে। আপনি আসলে এত খুঁটিনাটি এত সহজভাবে অনেক কিছু, কিন্তু কিছু কিছু কষ্টের জায়গা হচ্ছে এটা, এটা একটা কষ্টের কাজ। 19 বার আপনাকে লিখতে হবে, আপনাকে 19টা সেন্টেন্স বের করতে হবে, এরপরে আবার আমি ক্লাসের মধ্যে আপনাকে টেস্ট করতে দিব, এভাবে একটা সেন্টেন্স লিখবো, সাথে সাথে সেন্টেন্সের এক্সাম্পল করতে দিতে হবে। একজন প্রশ্ন করছে, স্টুডেন্ট ভিসায় যারা যায় তাদের কি হয়? স্টুডেন্ট ভিসায় গিয়ে যদি সে খুব ভালো পড়াশোনা কইরা টিকতে পারে, তাহলে সে ভালো অবস্থানে থাকতে পারে, আর যদি না পারে, ডাউন টু দ্য প্যাভিলিয়ন, হোটেলে যায় ভাত মাজো, থালা বাসন মাজো, এই ধরনের কাজ করে। যারা স্টুডেন্ট পড়ে, স্টুডেন্ট হিসেবে থেকে যারা টিকতে পারে, টিকে যেতে পারে, তাহলে স্টুডেন্ট হিসেবে যারা টিকে যেতে পারে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় যদি টাকা পয়সা খরচ না করতে পারে। আর যদি বাংলাদেশে এদের মা বাবার অনেক টাকা পয়সা থাকে, এরা বাংলাদেশ থেকে টাকা পাঠায়, টিউশন ফি দিয়ে দেয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আর যারা স্টুডেন্ট হিসেবে গেছে জিএসএ, তাদের কাছে খবর নিন, স্বীকার করতে চাইবে না, বাংলাদেশে আইসা ভাব দেখাবে, শার্ট প্যান্ট, জিন্সের প্যান্ট আর টি শার্ট আর একটা কেস পরে আইনা দেখাবে যে আমি ইউরোপ থেকে এসেছি, অস্ট্রিয়া থেকে, কিন্তু সেখানে কি করে, অনেক ভালো কাজ করে, কিন্তু তারপরেও তারা ওই জায়গার আপন কেউ না, তাদেরকে খুব ভীষণ ভাবে ট্রিট করা হয়। মানে লোকাল পিপল আর ফরেন পিপল, এইরকম একটা ট্রিটমেন্ট আছে। এগুলো আসলে বিদেশ না গেলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি কারো কোনো কথা নেই, কথা থাকলে মেসেজ পাঠাবেন, আমাকে বিস্তারিত ভাবে জানাবেন। ভালো থাকবেন সবাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন আমাকে, এই ফাঁকে আমি একটু সবাইকে আনমিউট করার ব্যবস্থা করি, একটু দাঁড়ান। ইউ ক্যানট, আপনারা সবাই এখন যে যে কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারবেন। কোনো প্রশ্ন আছে কিনা এরপরেও বলবেন। ভাইয়া, ওই যে আমি একটা কথা জানতে চাইছিলাম, চাঁদের কলঙ্ক, ওটার জন্য অপেক্ষা করতেছিলাম। জয়, তুমি ক্লাসের আলোচনা বুঝছো? স্যার আমার ক্লাস রিলেটেড একটা প্রশ্ন ছিল। আমি অলরেডি কালকেই বুঝছিলাম, মানে আজকে আর কি আরো একটু সময় দিলাম। আচ্ছা, চাঁদের কলঙ্ক নিয়ে তো আমি কিছু জানি না, চাঁদের কলঙ্ক আছে কিনা আমি জানি না, তবে ছন্দে বাংলা ব্যাকরণে এভাবে হয়তো চাঁদের কলঙ্কিত চাঁদ এরকম লেখা হয়। আমি একবার একটা মেয়ের প্রেমে পড়ছিলাম, এই মেয়েটা তাহিয়া ত্রিনার মতো ছিল দেখতে, আমার ক্লাসমেটই ছিল, তো তাহিয়া ত্রিনার মতো ছিল। তো ওই মেয়েটার নিয়ে আমি একটা কবিতা লিখছিলাম। ওই কবিতাটা ছিল হচ্ছে কবিতাটা মনে পড়ে গেছে, আপনি যেহেতু এখন চাঁদের কলঙ্ক নাই বললেন, জিজ্ঞাসা করছেন। তো ওই কবিতাটা ছিল এরকম যে ওই ইংলিশের ক্লাস
দেখছেন ফুরকান হোসেন সে বলতেছে ইংলিশে ক্লাস হচ্ছে, আরেকজন কয় দূর। স্যার জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেন হচ্ছে, আমি ইয়েটার লাগে অপেক্ষা করছিলাম। গত ক্লাসে বলছিলেন যে ওই ভার্বের ওই কিছু কিছু ওয়ার্ডে মানে ভার্বটা সহজে ফর্মগুলো নির্ণয় করা যায়, সহজ একটা টেকনিক বলছিলেন ইরেগুলার ভার্বের ক্ষেত্রে। ওই ইয়েটা আমার ভুলে গেছি, এই যে ওটা একটু আবার বলতেন যদি। মানে যে সকল ভার্বের শেষে ডি অথবা ইডি যুক্ত করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায়, সেই সকল ভার্ব গুলো হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব গুলো অল্প সংখ্যক, এগুলার পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় বানানটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে ফুরকান? স্যার মানে এটা আমি বুঝাতে পারতেছি না ঠিক। মানে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কমন একটা ইয়ে মানে বলছিলেন যে সিভিসি জানতে চাচ্ছেন? না না স্যার, সিবিসি না, এটা হচ্ছে লাস্টের দুইটা মানে যদি প্রেজেন্ট ফর্মে লাস্টের দুই বলছেন যে এক ওয়ার্ড যদি দুইবার থাকে, তাহলে পরবর্তী ফর্মে বা ওই ওয়ার্ডটা কিভাবে চেঞ্জ হয়, এরকম একটা বলছেন। আপনার দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে? এখানে লক্ষ্মীপুরের অনেকেই আছে, অনেকেই আছে লক্ষ্মীপুরে। ফুরকান সমস্যা নাই, আপনার ওই প্রবলেমটা মানে আপাতত স্টপ রাখেন, ওইটার কারণে আপনার প্রোগ্রেস থেমে থাকবে না। এখন ক্লাসে যে কাজ দেওয়া হয়েছে আপনি সেই কাজটা করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে ওই সমস্যা যখন সামনে পাবেন তখন ওই সমস্যাটা আমরা সমাধান করব। ওইটা এমন কোনো সমস্যা না যেটার জন্য আপনার প্রোগ্রেস থেমে যাবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জয় রায়, আপনার ওই কলঙ্কিত চাঁদের কথাটা আমি জানি না এত বেশি বিস্তারিত। আর চাঁদেরও কলঙ্ক আছে, এটার মানে কি, কলঙ্ক মানে কি, এটার একটা ডেফিনিশন আমার জানতে হবে, ডিকশনারি খুঁজতে হবে। তো আমি ছোটবেলায় একটা কবিতা লিখছিলাম আমার এক ইয়ের নিয়ে, সেই কবিতাটার মধ্যে একটা লাইন ছিল এরকম যে ও নিজেকে খুব মানে হিউমিলিয়েট ভোগ করতো, ও দেখতে সুন্দর না, এরপর হচ্ছে ওর বাবা ওকে বকাঝকা করতো, ফ্যামিলি থেকে ও ম্যাল ট্রিটেড হইতো, ওর বিয়ে আসতো, বিয়ের প্রস্তাব আসতো, ভেঙে যেত, তো মন খারাপ থাকতো, কিন্তু ও খুবই ভালো ছাত্রী ছিল। তো আমি ওরে খুশি করার জন্য একটা কবিতা লিখছি এবং আমার ক্লাসের যে টিচার ছিল ওই টিচারের বলছে আপনি কবিতাটা আবৃত্তি করে শোনাবেন। তো ওই কবিতার প্রথম লাইন ছিল হচ্ছে, কবিতাটা খুঁজে বের করতে হবে, কিন্তু প্রথম লাইনটা হচ্ছে যে কলঙ্কিত চাঁদের চাইতে কালো গোলাপের সুবাস অনেক ভালো, তোকে আমি চাঁদের সাথে তুলনা দিব না কারণ তোর কোনো কলঙ্ক নেই, তোকে আমি গোলাপের সাথেও তুলনা দিব না কারণ তুই একদিন বিলীন হয়ে যাবে, পচে যাবি, তোকে আমি গোলাপের সুবাসের সাথে তুলনা দিব যা কখনো কোনোদিন বিলীন হবে না, যে একবার গোলাপের সুবাস পাব। এইরকম ভাবে কবিতা একটা লিখছিলাম, বানায় বুনায় দিয়ে, এখন আবার বানায় বলতেছি আপনাদেরকে, কিন্তু পুরো কবিতাটা আছে আমার কাছে। জি জয়রা, আপনি বুঝতে পারছেন? আমি জানি না কলঙ্ক তো কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে কিনা, এগুলো ফালতু জিনিস, কিন্তু মূল বিষয় যে মানে চাঁদের একটা দাগ আছে, যেটা আমাদের ইসলাম ধর্ম মতে আল্লাহ রাসূল চাঁদের দিকে তার তর্জনী আঙ্গুল দিয়ে দ্বিখণ্ডিত করেছিল চাঁদকে, সেই দাগটা চাঁদের মধ্যে আছে, তো এটাকে কলঙ্ক বলা যাবে না। এই কথাটা অনেক আগেই শুনছিলাম অনেক কয়বার, আবার আমার মনের মধ্যে মানে কি রকম জানি হাসপাস করতেছে, কথাটা না জানা পর্যন্ত মনটা এই জন্য আপনাকে আশপাশ বলা। মানে কি? মানে কথাটা একটা এমন সময় আমি আপনাদেরকে নিয়ে একটা ভয় পাচ্ছি, বুঝছেন? আপনাদেরকে নিয়ে একটা ভয় পাচ্ছি এরকম যে আমাদের সামনে একটা ক্লাস আছে, যে ক্লাসে আমরা যে কোনো বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করা শেখাবো। এখন একটা বাংলা বাক্য, এটা আপনি যখন একটা ইংরেজি বাক্যে রূপান্তর করবেন তাহলে তো অবশ্যই আপনার একটা টেন্স লাগবে, মানে কোনো না কোনো টেন্সে তো আপনি ওই বাক্যটা সাজাইতে হবে, এই কারণে টেন্সের আলোচনা চলতেছে এখন। তো সামনে কোন একটা ক্লাস পাবেন যে ক্লাসের মধ্যে যে কোনো বাংলা বাক্য আপনি ইংরেজিতে লেখার একটা টেকনিক শিখবেন, একটা প্র্যাকটিস করার একটা উপায় আপনাকে বলে দেওয়া হবে। এখন এটা আমি ভয় পাচ্ছি যেটা, যে আপনারা যখন মানে ওই প্র্যাকটিসটা করবেন তখন আপনি যদি একটা বাংলা বাক্য লেখেন যে তোমাকে দেখার জন্য আমার মন অনেক হাসপাস করছে, এখন এটা ইংরেজি করতে যায় তো আপনি হাসপাসের ইংরেজি নিয়ে টেনশনে পড়ে যাবেন। মানে ওই যে সময়ের মধ্যে একটা কথা মনে আসলে ওইটা মনে আসছে তৎক্ষণাৎ ওইটা বলছি। অসুবিধা নাই, হাসপাস এটার একটা মিনিং তো আছে, আপনি তো হাসপাসের আরো কয়েকটা সমর্থক বাংলা জেনে নিতে হবে। হাসপাস মানে কি জানেন? উতাল পাতাল। উতাল পাতাল মানে অস্থিরতা স্যার, অস্থিরতা। ইংরেজিতে এটাকে কি বলে? অস্থির। অস্থির ইংরেজিতে কি বলে আমি বলে দেই? অকওয়ার্ড। আপসেট, আপসেট, আপসেট।
I was so upset. I was so upset. আমি খুব আপসেট ছিলাম, মানে I was wondering এভাবে প্রকাশ করা যায় যে আমি খুব মানে অবাক করা কাণ্ডে ছিলাম, মানে আমি টেনশনের মধ্যে ছিলাম। এগুলো বাংলা শব্দে অনেক এলোমেলো কথা আছে, কিন্তু ইংরেজিতে খুব অল্প অল্প কথা আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এজন্য ইংরেজি সহজ ভাষা। অবশ্যই ইংরেজি অনেক সহজ। আপনাদের কাছে কি এখনো ইংরেজি কঠিন লাগতেছে? কারো কাছে এমন কেউ আছেন যে আপনি এখনো ভয় পাচ্ছেন, কঠিন লাগতেছে? রবি, মাসুর, ছোটন, এরকম কেউ যদি থাকে যে আপনার এখনো ভয় লাগতেছে, বা একটু আমার সাথে আমাকে বললেন, একটু সাহস নিয়ে আমাকে জানান, কোনো সমস্যা নেই। মানে আপনাদের চাইতেও দুর্বল এরকম মানুষকে আমি ইংরেজি শিখেছি। এখন দেখা গেছে যে আপনাকে সবকিছু শেখানো বন্ধ করতে হবে। যেমন একটা রিক্সাওয়ালারে একবার ইংরেজি শেখানোর প্ল্যান করছি, তো ওরে তো আর এগুলো শিখেলে কাজ হবে? ওইগুলো বুঝবে? ও তো এবিসিডি লিখতে পারে না ঠিক মতো। তো ওরে তখন ওই যে মঞ্জুরিনের ভিডিও দেখাইছে, যে এবার তোমার জন্য মঞ্জুরিনের ভিডিও, যে আপনি যখন কোথাও যাবেন তখন বলবেন হ্যালো ওয়েলকাম। এই রিক্সাওয়ালারা এগুলো শূন্য শূন্য শিখো, কারণ এগুলো তোমাদের জানতে হবে। তো ওর ভিডিওর টার্গেট হচ্ছে এই আহাম্মকরা, যে মানে কিভাবে হ্যালোর পরিবর্তে আরো কয়েকটা শব্দ বলা যায়। ইস, আমার যে কি মন চায়, আমার চুলকানি আসে এগুলা, এইসব ভিডিও আমার সামনে আসলেই মানে আমার কি যে লাগে আমি বুঝতে পারবো না আপনাদের। মানে আস্তাগফিরুল্লাহ, মানে এরা এতটা ফালতু, তাদের আসলে কোনো নলেজই নেই, জানেই না। ব্যবসা খুলে বসে স্যার, ব্যবসা। হ্যাঁ, ব্যবসা খুলে পোস্টার বিজ্ঞাপন দেয়। কোনো সমস্যা নেই, আমাদেরও ব্যবসা হবে, আমরাও ব্যবসা করবো ইনশাআল্লাহ। আমাদের আপনাদের মাধ্যমে এটা আপনারা স্যার যদি একটা শর্ট ওয়েতে হইতে হবে স্যার। হ্যাঁ, কারণ এরকম এটা তো একটা ওয়েতে হইতে হবে। এখন এরা তো শুধু এমন জিনিস দেয়, কিছুই জানা যায় না স্যার। 250 টাকা দিয়ে বই কিনে কিছুই বুঝতেছি না, এটা বাংলা না ইংলিশ না আরবি কিছুই বুঝতেছি না। কিনছেন কেন? যাই হোক, এখন তো আপনি বুঝতেছেন, তো আপনার মাধ্যমে যাতে এবার আরো 10 জন সচেতন হয়, এটা হচ্ছে আমার টার্গেট। যে এখানে আমরা স্যার আপনাকে একটা প্রশ্ন করছিলাম স্যার, তখন ওই যে আমার স্যার সমস্যাটা হলো আমি সবকিছু বুঝতে পারি, আপনি ইংলিশ বই খুলে আমি মিনিং বুঝতে পারবো, কিন্তু এটা বলতেও পারি না, প্লাস অনেক কিছু অর্থ বুঝতে পারি না জন্য ওইটা প্রকাশ করতে পারি না, এটাই সমস্যা স্যার। এখন যে ক্লাসগুলো হচ্ছে অর্থটা এগুলোতে ভালোভাবে আপনাদের জানার সমস্যা উপায় আছে? নেই। না স্যার, এটাতে সমস্যা নেই, তবে অর্থ স্যার কিভাবে বেশি বেশি জানতে পারবো, অর্থটা জানতে পারলে স্যার মানে বাক্য গঠন করতে পারবো, অর্থ না পারার কারণেই পারতেছি। জি, এটার তো সাজেশন দেবেন অর্থ স্যার। জানতে হলেও অ্যাকশন ওয়ার্ড গুলো আপনাকে জানতে হবে। অ্যাকশন ওয়ার্ড জানা ছাড়া ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। আপনাকে অ্যাকশন ওয়ার্ডের মিনিং জানতে হবে, অথবা এখন এটা মুখস্থ করেও জানতে পারেন, আবার অনেকে কি করে প্র্যাকটিস করতে করতে জানে। তো আপনাকে প্র্যাকটিস করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, এখন আমরা যেভাবে চলতেছি, আজকে পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর ভেতরে আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটা নিয়ে আলোচনা করেন। এর বাইরে আপনার কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, অপেক্ষা করেন, ওই সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। স্যার অক্সিলারি ভার্বটা একটু মানে ক্লিয়ার করতেন স্যার, মানে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল বিষয়টা। জি, অক্সিলারির কথা আজকে কেন আসছে, এখন কেন আসছে, তাহলে এতক্ষণ বলেন না কেন? স্যার মানে কারেন্ট ছিল না তো, বৃষ্টি পড়তেছে বাইরে। আপনি গ্রুপের মধ্যে একটা পোস্ট করেন, কেউ একজন আপনাকে বুঝিয়ে দিবে অক্সিলারি ভার্বগুলো, ঠিক আছে? মানে ওটা নিয়ে একটু কনফিউশনে আসছে স্যার, আর আমি সে সময় কথা বলতে পারি কোনো ছিল না, রবিন, আমি কিছু আপনাকে ছিল না। বলে দিছি, আপনি গ্রুপের মধ্যে একটা পোস্ট করবেন, গ্রুপ থেকে কেউ একজন আপনাকে হেল্প করবে এবং অক্সিলারি ভার্বগুলো বিস্তারিত বলে দেবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি, ভাইয়া, আমি একটা কথা বুঝি না, যে আপনি মাঝে মাঝে বলেন সেন্স ক্রিয়েট, এই শব্দটা মানে কি বুঝাইতে চাচ্ছেন আসলে, এটা বুঝি না। কি সেন্স ক্রিয়েট মানে অনেক সময় বলেন না সেন্স ক্রিয়েট, মানে কোনো কিছু বুঝাইতে। এটা আস্তে আস্তে বুঝবেন, আপনি ক্লাসে নিয়মিত না, সবগুলা ক্লাস করছেন? হ্যাঁ, সবগুলোই করছি। তাহলে সবগুলা করতে থাকেন, প্র্যাকটিস করেন, আস্তে আস্তে বুঝতে পারবেন সেন্স ক্রিয়েট কোনটা করেন। সেন্স ক্রিয়েট করা নাই মানে হচ্ছে ইট ডাজন্ট মেক সেন্স। সেন্স ক্রিয়েট করা মানে কি? একটা মিনিংফুল বাক্য তৈরি করা। ইংরেজির একটা ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আছে, ক্রিয়েটিভ অ্যাসপেক্ট। যেমন ধরেন আমি একটা ইংরেজি সেন্টেন্স লিখতেছি, একটু খেয়াল করেন। আই স দ্য এলিফ্যান্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না। এ রেড শাড়ি। আচ্ছা, এই যে স্ক্রিন দেখাচ্ছে, দেখুন। ধরেন এই যে একটা ইংরেজি বাক্য লিখলাম, হ্যাঁ, তো ধরেন এই বাক্যটা সঠিক। এই বাক্যটা কি? এটা ধরেন আপনি বাক্য জানেন আর না জানেন, এই বাক্যটা একটা সঠিক বাক্য। এখন এই বাক্যটা যে সঠিক, এখন এটা একটা ভুল বাক্য। কেন? মানে বাক্যটা গ্রামাটিক্যালি সঠিক, বাট ইট ডাজন্ট মেক সেন্স। তার মানে এটা সেন্স ক্রিয়েট করে নাই। কেন সেন্স ক্রিয়েট করে নাই?
এই বাক্যের অর্থ, বাংলা অর্থ যদি তর্জমা করি তাহলে এর অর্থ হয় আমি হাতিটিকে দেখেছিলাম একটা লাল শাড়ি পরিহিত অবস্থায়। আমি লাল শাড়ি পরিয়া হাতিটিকে দেখেছিলাম। তো লাল শাড়িটা কি হাতি পরছে না আমি পরছি? ডাজন্ট মেক সেন্স। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, বুঝতে পারছি এবার। যদি এইরকম ভাবে সেন্স তৈরি করা মূলক কোনো বাক্য তৈরি হয়, কেউ যদি তৈরি করতে পারে, সেটাকে বলা হয় ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। তার মানে ওই ভাষার তার ক্রিয়েটিভ অ্যাসপেক্ট আছে। বুঝতে পারছেন? জি ভাই, এবার বুঝতে পারছি। এই সামনে আরো বুঝবেন, আমরা সামনে আরো অনেক এক্সাম্পল নিয়ে নাড়াচাড়া করবো, আপনাদেরকে আরো অনেক কাজ দিব, ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করতে গেলে আপনি বুঝে যাবেন আপনার ভিতরে এই প্রবলেম, এই সেন্স। ঠিক আছে? এইমাত্র যিনি কথা বললেন, আপনি একদম লাস্ট আর কি যে রিপোর্টটা লিখেছেন আমাদের ডিবি গ্রুপে, সেটা কি অ্যাপ্রুভ হয়েছে? মনে হয় হয়নি, আমি যদি ভুল না করি। হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে। হয়েছে না? হ্যাঁ, আপনি একটু আমার চেক করবেন, আপনার পোস্টটা মেবি ডিলিট করা হয়েছে, কারণ রিপোর্ট লেখার ক্ষেত্রে ক্লাসের যে নিয়মগুলো আছে সেগুলা কি লেখা যাবে না রিপোর্টে। এরপরে এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, মানে কি করছে ও পোস্টের মধ্যে, ওই যে লিখে দিছে, মানে ক্লাসের ভিতরে কি আলোচনা হয়েছে ওগুলা। হ্যাঁ 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 হ্যাঁ, সূত্র টুত্র গুলা অনেকে আর কি লেখা শুরু করছে, এটা নিয়ে একটু কথা বলতে হবে ক্লাসে। আচ্ছা, মানে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন, কি কি শিখছেন সেটা আলোচনা করবেন, কিন্তু এক্স্যাক্টলি কি কি শিখছেন ওগুলা খাতায় লেখার দরকার না, কারণ এগুলো পড়ে অডিয়েন্সরা কিছু নিয়ম বুঝতে পারবে লিখতে না। হবে না। হ্যাঁ, এগুলা খাতায় লিখবেন, মানে যেটা খাতায় লেখার ওটা খাতায় লিখবেন। আর এমনি আপনার নিজেকে প্রকাশ করার জন্য আপনি অন্য ধরনের কথা বা আপনার অনুভূতি, আপনি অভিমত ব্যক্ত করতে পারেন, বাট ইউ ক্যানট মানে এই যে এই স্ট্রাকচার গুলা আপনি সব পোস্টের মধ্যে লিখছেন, তো লিখে এই পোস্ট ইন্টারেস্টিং পোস্ট না, এটা তো পড়ে কেউ বুঝতে পারবে না। এটা তো তার কাছে আপনি যেভাবে যেই ফিলটা আজকে পাইছেন, এটা তো আরেকজন এটা জীবনও পাবে না যে এই ক্লাস করেনি বা কথাগুলো শুনেনি। বুঝতে পারছেন? এই কারণে আমরা এই কন্টেন্ট গুলো দিব না। ভালো থাকবেন সবাই। পয়েন্ট গুলো লিখছি, কি কি শিখছি এক্স্যাক্টলি ওই জিনিসগুলো লিখছি, আর কিছু লিখি নাই, ডিটেইলস লিখি। ঠিক আছে, এখন থেকে আপনি লেখেন, অসুবিধা নেই। আমাদের পোস্ট মানে অ্যাপ্রুভ না হলে আপনি বুঝেন যে এটার মধ্যে কোনো প্রবলেম আছে, আপনি আবার এটা রিহার্সাল করে বা আবার মানে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? আপডেট করবেন। হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কথা বলতে পারতেছি না, আমাদের জিনিয়া ঘুমাচ্ছে, জিনিয়াকে ঘুমাইতে হবে, কালকে অফিস আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।